ওকে, সো এটা হবে একটা নোটসটা আসলে গত বছরের আগের বছরের মানে 2018-এর তখন একটা ফ্রি ওয়েবিনার নিয়েছিলাম, ফ্রি ওয়েবিনার অন রিসেপ্টরস অ্যান্ড ইন্ট্রাসেলুলার সিগন্যালিং। হয়তো আপনারা দেখে থাকবেন যদি অলরেডি নোটসটা দেখে থাকেন, যে অক্টোবর 27th 2018, ঠিক আছে। সো অনেক আগের প্রাগৈতিহাসিক আমলের কথা, তবে আশা করি এখনো এটা কাজে দিবে। ওকে, সো এখন দেখেন এখানে how our cell works internally, মানে যখন কোনো রিসেপ্টরের সাথে কোনো লাইগ্যান্ড বাইন্ড করে তখন সেলের ভিতরে কি কি পরিবর্তন হয় এই জিনিসগুলোই জানা, ঠিক আছে। তো মূলত আজকের ক্লাসটা হচ্ছে বেসিক্যালি একটু এক্সপ্লোরেশন অফ থিংস, যেটা হয়তো আপনার স্টেপ 1-এর জন্য খুব বেশি জরুরি কিছু না, খুব বেশি স্পেসিফিক যেসব কতগুলো জিনিস আমরা পড়বো সেগুলো হয়তো আপনার স্টেপ 1-এর জন্য জরুরি কিছু না। তবে কেন আমরা পড়বো? জাস্ট টু এক্সপ্লোর দ্য থিংস, মানে হাউ থিংস ওয়ার্ক এবং কত অ্যামেজিং থিং হতে পারে সেই জিনিসগুলো জানার জন্য অল্প একটু ডিসকাশন করছি। তো প্রথমে দেখেন রিসেপ্টরস অ্যান্ড লাইগ্যান্ড, এই ছবিতে দেখানো হয়েছে লাইগ্যান্ড কি এবং রিসেপ্টর কি। আপনারা সবাই মোটামুটি জানেন যে রিসেপ্টরস হচ্ছে কোনো একটা ইউজুয়ালি ট্রান্স মেমব্রেন, মানে আমরা আমাদের রিসেপ্টর কথাটা আইডিয়া আসলে আমার মাথায় যেটা আসে যে সেলের যে মেমব্রেন আছে সেখানে কোনো একটা প্রোটিন বসে আছে এবং সেই প্রোটিন ইজ এ রিসিভার প্রোটিন। হ্যাঁ, সে বসে আছে কিছু রিসিভ করার জন্য, এবং যাকে রিসিভ করার জন্য বসে আছে, যেই নিউরোট্রান্সমিটার বলেন বা যে কোনো কিছু, কোনো এনি টাইপ অফ থিং, হ্যাঁ, কোনো আয়ন বলেন যেটাই হোক, সে এসে যখন ওই প্রোটিনের সাথে বাইন্ড করছে, ওই রিসিভার প্রোটিনের সাথে, তখন হচ্ছে একটা ইন্টারাকশন হচ্ছে। তো একজন রিসিভার আর একজন হচ্ছে অতিথি, যে আসছে বাইরে থেকে। তো যে আসছে বাইরে থেকে ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করতে, তাকে বলা হচ্ছে লাইগ্যান্ড, ঠিক আছে। সো লাইগ্যান্ড হচ্ছে যেটা আসে এবং যেটা বাইন্ড করে রিসেপ্টরের সাথে, রিসেপ্টর হচ্ছে যে লাইগ্যান্ডকে রিসিভ করার জন্য বসে থাকে সে। তো এখানে দেখেন এক্সাম্পল অফ লাইগ্যান্ডস দেওয়া আছে, কি কি ধরনের লাইগ্যান্ডস হতে পারে, যেমন ligands are hormones, neurotransmitter, drugs, etc. এই ধরনের হরমোনস, নিউরোট্রান্সমিটার, ড্রাগস, এনিথিং ক্যান বি লাইগ্যান্ড। এখন যেটা বলা হয় মোর স্পেসিফিক্যালি, যারা কিনা ডেফিনেশন জানতে চান, যে ডেফিনেশন অ্যাজ ডেফিনেশন, রিসেপ্টরস তখনই বলবেন যখন একটা লাইগ্যান্ড বাইন্ড করার পরে কোন একটা ইন্টারাকশন হয়, তখন আমরা সেটাকে রিসেপ্টরস বলি, ঠিক আছে। তাহলে রিসেপ্টরসকে মোর ডেফিনেটলি ডিফাইন করার জন্য আপনাকে বলতে হবে যে এমন একটা মলিকিউল, রিসেপ্টরস আর দোজ মলিকিউল when a ligand binds to it, যখন একটা লাইগ্যান্ড এসে তার সাথে বাইন্ড করে, there is some interaction and signaling, ঠিক আছে। যখন তার সাথে একটা ligand bind করে, there will be an interaction between these two and there will be some signaling, some intracellular events that will occur. তো তখন আমরা সেটাকে রিসেপ্টর বলবো। তার মানে কোনো একটা মলিকিউল এসে যে কোনো একটা মলিকিউলের সাথে বাইন্ড করলেই যে সে রিসেপ্টর হয়ে যাবে, নট দ্যাট, মানে একটু ডিফাইন করার চেষ্টা করা হচ্ছে। যেমন আপনারা হয়তো বলতে পারবেন, হ্যাঁ, উদাহরণ কি, এরকম কি কিছু আছে নাকি যে কোনো একটা মলিকিউল এসে কারোর সাথে বাইন্ড করলো কিন্তু উই আর নট কলিং ইট রিসেপ্টর অর লাইগ্যান্ড? হ্যাঁ, অনেক উদাহরণ আছে। যেমন আপনার প্লাজমা প্রোটিনস কিন্তু বিভিন্ন হরমোনের সাথে বাইন্ড করে থাকে, বিভিন্ন কেমিক্যালের সাথে বাইন্ড করে থাকে ইন দ্য প্লাজমা, তাই না? তো যখন ওই কেমিক্যালটা বা হরমোনটা ওই প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করছে, আমরা কিন্তু প্লাজমা প্রোটিনকে রিসেপ্টর বলছি না, বা ওই কেমিক্যালটাকে আমরা লাইগ্যান্ড বলছি না। কেন? কারণ তারা জাস্ট বাইন্ড করছে, তাদের পারপাস হচ্ছে ট্রান্সপোর্টেশন, আর তাদের পারপাস হচ্ছে টু স্টে ইন দ্য প্লাজমা এনভায়রনমেন্ট। সো সেগুলোকে আমরা রিসেপ্টর বলছি না, কিন্তু এখানে রিসেপ্টরস এবং লাইগ্যান্ড তখনই বলছি যখন একটা নিউরোট্রান্সমিটার বা এনি কেমিক্যাল এসে তার রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং দেয়ার উইল বি সাম ইন্টারাকশন, তখন আমরা এটাকে রিসেপ্টরস বলবো, এবং যার সাথে যে এসে লাগলো তাকে বলছি লাইগ্যান্ড। লার্জলি রিসেপ্টরস আর টু টাইপস, একটা হচ্ছে সেল সারফেস রিসেপ্টর, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, মানে কিছু রিসেপ্টর আছে সেলের গায়ে লেগে থাকে, কিছু রিসেপ্টর আছে সেলের ভিতরে থাকে, ঠিক আছে। সো এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। এখন সেল সারফেস রিসেপ্টরস কে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন এক্সট্রা সেলুলার স্পেস, এখানে বুঝতে পারছেন এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার স্পেস, মানে সাইটোসল, চারটা ভাগ, এ বি সি ডি। কি কি আছে দেখেন, এতে হচ্ছে আয়ন চ্যানেল রিসেপ্টর, আয়ন চ্যানেল রিসেপ্টর, নাম শুনেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। নাম শুনে কিভাবে বোঝা যাচ্ছে, যেমন এটা একটা চ্যানেল, ওকে, এটা একটা চ্যানেল, অ্যান্ড ইটস অলসো এ রিসেপ্টর। সো আপনি যদি একটু চিন্তা করেন তাহলে বুঝে উঠতে পারবেন যে এটা একটা রিসেপ্টর, যেখানে তার লাইগ্যান্ডটা এসে যখন বাইন্ড করছে, এই রিসেপ্টরের গায়ে যখন লাইগ্যান্ডটা এসে বাইন্ড করছে, তখন এই চ্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে,
দ্যাটস ইট। সো কি পাস হচ্ছে এদিক দিয়ে? কোনো আয়ন পাস হচ্ছে। সো এই রিসেপ্টরটা কি? একটা আয়ন চ্যানেল। বেসিক্যালি ইটস আ আয়ন চ্যানেল। তবে সে কেন রিসেপ্টর ক্লাসিফিকেশনে পড়ছে? কারণ তার গায়ে একটা লাইগ্যান্ড এসে বাইন্ড করছে। বাইন্ড করার পরে তার মধ্যে কিছু মরফোলজিক্যাল চেঞ্জ আসছে, মডিফিকেশন হচ্ছে, এবং যার ফলে তার মধ্যে দিয়ে চ্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে এবং আয়নস ক্যান পাস ইন। এটা হচ্ছে আয়ন চ্যানেল রিসেপ্টর। বি কি? 7 হেলিক্স ট্রান্সমেমব্রেন রিসেপ্টর। ঠিক আছে? 7 হেলিক্স ট্রান্সমেমব্রেন রিসেপ্টর, 7 হেলিক্স বা 7 প্যাস। ঠিক আছে? জিনিসটা কি? দেখেন এই রিসেপ্টরটা সাপের মতো, তাই না? সার্পেন্টাইন রিসেপ্টর। আজকে সকালে পড়াচ্ছিলাম বায়োকেমিস্ট্রি ক্লাসে, কিন্তু কথাটা মাথায় আসছিল না, কি জানি সাপের মতো, স্নেক লাইক না কি জানি বলেছে। তো এটা হচ্ছে সার্পেন্টাইন। ঠিক আছে? সার্পেন্টাইন রিসেপ্টর। হ্যাঁ, অনেক সময় দেখবেন আপনার ব্রেইনটা এত বেত্তমিজি করবে যে মানে যখন যেটা মনে করার কথা তখন সেটা মনে পড়বে না, যখন মনে করার প্রয়োজন নেই তখন মনে পড়বে। যেমন ওই আমি যখন কি জানি সিকে পরীক্ষা দিতে গেলাম না কি পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষার প্রশ্ন দেখতেছি আর আমার মাথায় বাজতেছে খালি বালি খালি বালি। আমি বলি, কি রে? মানে ওই যে খালি বালি একটা গান আছে না, ওই যে পদ্মাবত মুভির, ওই গানটা শুনছিলাম কয়েকদিন আগে, তো ওইটা বাজতেছে আমার মাথার মধ্যে। আমি মানে কিভাবে আপনি পরীক্ষায় মনোযোগ দিবেন, কিভাবে ফোকাস করবেন, তার জায়গায় আপনার মাথায় ওই গানটা বাজতে আছে। তো যখন যেটার প্রয়োজন নেই মানে তখন কেন খালি বালি বাজবে, তাই না? তো তখন আপনার অপ্রয়োজনীয় জিনিস মনে পড়বে। তো এখানে আজকে সকালে যেমন পড়াচ্ছিলাম বায়োকেমিস্ট্রি অন্য ব্যাচে, বায়োকেমিস্ট্রি দেখলাম যে সার্পেন্টাইন কথাটা আমার মাথায় আসলো না, এখন আমার মনে পড়ে গেল। তো সার্পেন্টাইন কেন বলছে? সাপের মতো, সাপের মতো। ঠিক আছে? তো এখানে দেখেন এই রিসেপ্টরটা 7 পাস, মানে সে 7 বার এই মেমব্রেনটাকে পাস করছে। এখানে গেল একবার, এটা তো মেমব্রেন, এখানে একবার পাস করলো, তারপর আবার পাস করলো, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, টোটাল 7 টাইমস এটা হচ্ছে এই মেমব্রেনটাকে পিয়ার্স করছে। ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে 7 পাস ট্রান্সমেমব্রেন রিসেপ্টর। এবং এই জিনিসটা এই ভেরি কমন এই রিসেপ্টরটা, তারা দেখবেন কিছু জি প্রোটিনের সাথে লেগে থাকে, জি প্রোটিনের সাথে লেগে থাকে ইউজুয়ালি। যেমন জি প্রোটিন সাথে লেগে থাকে এমন রিসেপ্টর আপনারা হয়তো অটোনমিক নার্ভাস সিস্টেমে পড়ে এসেছেন, তাই না? অ্যালফা ওয়ান, তারপর হচ্ছে বেটা ওয়ান রিসেপ্টর, অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস গুলো ইউজুয়ালি জি প্রোটিন কাপলড রিসেপ্টর, তাই না? সো এখানে দেখেন জি প্রোটিন জিনিসটা একটা প্রোটিন যেটা সেলের ভিতরে থাকে, কারণ অনেক সময় কনফিউশন হয়ে যায়। জি প্রোটিন আসলে সেলের ভিতরে একটা প্রোটিন। ঠিক আছে? জি প্রোটিন সেলের ভিতরে একটা প্রোটিন, এবং জি প্রোটিন এর সাথে বাইন্ড করে থাকে এই রিসেপ্টর গুলো। এই জন্য এটাকে বলা হয় জি প্রোটিন কাপলড রিসেপ্টর। ঠিক আছে? কারণ অনেক সময় হয় কি, আমরা যদি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আচ্ছা বলো তো অ্যালফা ওয়ান কিভাবে কাজ করে, আপনি বলবেন যে আলফা ওয়ান রিসেপ্টর হচ্ছে জিএস রিসেপ্টর। আসলে তা না। আলফা ওয়ান রিসেপ্টর ইজ জিএস কাপলড রিসেপ্টর। মানে জিএস নামক একটা প্রোটিন, জি স্টিমুলেটরি প্রোটিন আছে ভেতরে, সেটার সাথে কাপল করে আলফা ওয়ান রিসেপ্টরটা বসে আছে। তো মোর স্পেসিফিক্যালি আলফা ওয়ান রিসেপ্টরটা কি ধরনের রিসেপ্টর? ইটস এ 7 হেলিক্স ট্রান্সমেমব্রেন রিসেপ্টর which is coupled with a G protein, মানে সে ভেতরে জি প্রোটিনের সাথে সংযুক্ত হয়ে আছে। ঠিক আছে? সো এই জিনিসটা একটু মানে বেসিক, as I told you যে এটা this class will be like exploration of the basics. সো এই জিনিসগুলো মাঝে মধ্যে জানতে হয়। আচ্ছা, এরপরে দেখেন রিসেপ্টর উইথ ইন্ট্রিনসিক এনজাইমেটিক অ্যাক্টিভিটি, মানে এই রিসেপ্টরের নিজেরই ইন্ট্রিনসিক এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে। মানে সে তার নিজস্ব এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে। যেমন একটা রিসেপ্টর আপনারা সবসময় পড়ে থাকেন যে কিছু রিসেপ্টর হচ্ছে টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, তাই না? আবার কিছু রিসেপ্টর আছে নন টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, তাই তো? তো টাইরোসিন কি? টাইরোসিন হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, আপনারা জানেন। কাইনেজ কি? কেউ বলতে পারবেন? কাইনেজ যখন দেখবেন কোন এনজাইমের সাথে, এটার মানে কি? ওই এনজাইমটা কি করে? যখন আপনি কোনো একটা এনজাইমের সাথে দেখবেন কাইনেজ লাগানো আছে, সে কি করে? তার স্পেসিফিক কাজটা কি? ফসফেটেড করে। ভেরি গুড। যখন কোনো এনজাইমের সাথে দেখবেন কাইনেজ লাগানো, সে সে হচ্ছে তার সাবস্ট্রেটের সাথে ফসফেট অ্যাড করে, উইথ দ্য হেল্প অফ এনার্জি অর উইথআউট। কাইনেজ যখন একটা ফসফেট অ্যাড করে, সে কি এনার্জি প্রয়োজন হয় নাকি প্রয়োজন হয় না? যেমন আরো কিছু এনজাইম আছে, ফসফোরাইলেজ, ফসফোরাইলেজ, সেও কিন্তু ফসফেট অ্যাড করে।
তাহলে তার সাথে কাইনেজের পার্থক্য কি? তার সাথে কাইনেজের পার্থক্য হলো ইউজুয়ালি ফসফোরাইলেজ যখন কোনো সাবস্ট্রেটের সাথে ফসফেট গ্রুপ অ্যাড করে তার এনার্জির প্রয়োজন হয় না, কিন্তু যখন এই কাইনেজ এনজাইমটা কাজ করছে, যখন সে কাইনেজ গ্রুপটা কাজ করছে কোনো একটা সাবস্ট্রেটের সাথে ফসফেট গ্রুপ যোগ করছে, তখন তার কি এনার্জির প্রয়োজন হয়। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। সো ভেরি হাই হিল্ড, ঠিক আছে। সো এখন এখানে দেখেন যে রিসেপ্টর উইথ ইন্ট্রিনসিক এনজাইমেটিক অ্যাক্টিভিটি, মানে এই রিসেপ্টরটা নিজেরই নিজস্ব, মানে সে অন্য কোনো এনজাইমের সাহায্য নিচ্ছে না। তার যখন তার গায়ে লাইগেন্ডটা বাইন্ড করছে, তখন তার নিজস্ব ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি আছে, মানে সে তার নিজস্ব কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে তার রিসেপ্টরের ইন্টারনাল কিছু অংশে কিছু টাইরোসিন রেসিডিউ লাগানো থাকে। আমরা এগুলো পড়বো ডিটেলসে, যে এখন এখানে কিছু টাইরোসিন রেসিডিউ লাগানো থাকে। যখন এই লাইগেন্ডটা এসে বাইন্ড করছে এই রিসেপ্টরের গায়ে, তখন এই রিসেপ্টরটা করে কি, ওইসব টাইরোসিন রেসিডিউর গায়ে ফসফেট গ্রুপ যোগ করে দেয়, ঠিক আছে, ফসফেট গ্রুপ যোগ করে দেয়। সো দিস ইন্টারাকশন ইজ কল্ড টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি অফ দ্য রিসেপ্টর, এবং এই ধরনের রিসেপ্টরকে বলা হয় টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, সিম্পলি, ঠিক আছে। তো আমি যখন ফার্স্ট পড়েছিলাম টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, আমি মনে করতাম আচ্ছা একটা মনে রিসেপ্টর আছে, তার গায়ে এসে মনে হয় টাইরোসিন কাইনেজ এনজাইমটা বসে। আসলে নট দ্যাট। আইডিয়া হচ্ছে ওই রিসেপ্টরের গায়ে যখন তার স্পেসিফিক লাইগ্যান্ড এসে বসবে, তখন এই রিসেপ্টরের ইন্টারনাল অংশে একটা টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি আছে, যার মাধ্যমে সে তার গায়েই লেগে থাকা টাইরোসিন রেসিডিউগুলোর গায়ে এনার্জি এক্সপ্যান্ড করে ফসফেট গ্রুপ যোগ করে, ঠিক আছে। সো দ্যাটস দ্য বেসিক আইডিয়া। এরপরে লাস্টলি দেখেন ইন্ট্রাসেলুলার প্রোটিনস উইথ এনজাইমেটিক অ্যাক্টিভিটি। কিছু রিসেপ্টর যে বললাম নন টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি, মানে তাদের নিজস্ব কোনো এনজাইম অ্যাক্টিভিটি নেই, তাই তো। এনজাইম অ্যাসোসিয়েটেড রিসেপ্টর বলা হয় এটাকে, মানে তাদেরও এরকম কিছুর প্রয়োজনীয়তা আছে। কিসের? এই রিসেপ্টর গুলো কি করছে, এই টাইরোসিনের সাথে একটা করে ফসফেট গ্রুপ যোগ করছে, তাই না? মানে ইট ওয়ান্ট টু অ্যাড দ্য ফসফেট গ্রুপ, এটা তার ইন্ট্রাসেলুলার ফাংশনিং এর জন্য প্রয়োজনীয়। তার গায়ে যখন একটা লাইগেন্ড এসে বসবে, সে চেষ্টা করবে তার ভিতরের যে অংশটুকু আছে সেখানে ফসফেট গ্রুপ যোগ করার। কিন্তু কিছু রিসেপ্টর আছে তাদের হচ্ছে এই ইন্ট্রিনসিক যে টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি সেটা নেই। তখন তারা কি করবে? তখন তারা কিসের সাহায্যে ফসফেট গ্রুপ যোগ করবে? তখন সে হচ্ছে কিছু ইন্ট্রাসেলুলার প্রোটিনস এর সাহায্য নেবে। তখন তারা ইন্ট্রাসেলুলার প্রোটিনস এর সাহায্য নেবে। যেমন আপনারা হয়তো অনেকেই জানেন যে জ্যাক রিসেপ্টর, তাই না? এই জ্যাক রিসেপ্টর আসলে ফুল ফর্মটা হচ্ছে জেনাস কাইনেজ, ঠিক আছে। এটা হচ্ছে এক ধরনের ইন্ট্রাসেলুলার প্রোটিন বা এনজাইম, যেটার সহায়তায়, যে জেনাস কাইনেজের সহায়তায় এই রিসেপ্টরগুলো যাদের নিজস্ব টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি নেই, তারা তাদের ইন্টারনাল সাইটে বা ইন্টারনাল টাইরোসিন রেসিডিউ বা অন্য কোনো রেসিডিউতে, অন্য কোনো প্রোটিনে সে ফসফেট গ্রুপ যোগ করতে পারে। সো এটা হচ্ছে জেনাস কাইনেজ রিসেপ্টর, or you can say some receptor that is non-tyrosine kinase receptor which takes help from other enzymes, লাইক এখানে জেনাস কাইনেজের থেকে সে সাহায্য নিচ্ছে। অলরাইট, এখন এখানে এই রিসেপ্টরগুলোর নাম দেওয়া হয়েছে আয়ন চ্যানেল রিসেপ্টর, 7 পাস রিসেপ্টর, যারা আসলে জি প্রোটিন কাপলড রিসেপ্টর। একটু কেয়ারফুল থাকবেন, মানে অ্যালফা 1 রিসেপ্টর আসলে জি প্রোটিন না, বা বিটা 1 রিসেপ্টর নিজেই জি প্রোটিন না, দে আর কাপলড উইথ জি প্রোটিন, ঠিক আছে। দ্যাটস দ্য আইডিয়া। কেন এটা বলছি, আমরা যখন সামনে অটোনমিক নার্ভাস সিস্টেম পড়বো তখন এই জিনিসটা আবার একটু আপনাদেরকে জিজ্ঞেস করবো, তখন আপনারা একটু মনে করবেন, তারপর একটু বলবেন যে হ্যাঁ এটা পড়াইছিলেন। Receptor with intrinsic enzymatic activity like এই যে tyrosine kinase activity, receptor which need another protein to do the enzymatic activity, মানে তার নিজস্ব tyrosine kinase activity নেই, সে অন্যের সহায়তায় বা অন্যর থেকে ধার নিয়ে কাজ চালাচ্ছে। এখন এই জিএস প্রোটিন কাপলড রিসেপ্টর, মানে বলেছি যে 7 পাস রিসেপ্টর গুলো তারা কাপলড থাকে ইন্টারনালি কোনো একটা প্রোটিনের সাথে। তো জি প্রোটিন, হ্যাঁ, জি প্রোটিন বিভিন্ন ধরনের, বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে, যেমন জিএস প্রোটিন, যেটা হচ্ছে জি স্টিমুলেটরি প্রোটিন বলছি। আরেকটা প্রোটিন আছে জি কিউ প্রোটিন। আর জিএস প্রোটিনের অপোজিট ওয়েতে কাজ করে একটা প্রোটিন আছে যেটার নাম হচ্ছে জিআই প্রোটিন। সো জিএস প্রোটিন হচ্ছে জি স্টিমুলেটরি প্রোটিন, জিআই হচ্ছে জি ইনহিবিটরি প্রোটিন, আর এটা হচ্ছে জি কিউ প্রোটিন। তো কিভাবে কাজ করছে এই জিএস প্রোটিনটা? এখানে দেখেন একটা লাইগ্যান্ড এসে বাইন্ড করছে একটা রিসেপ্টরের সাথে,
যখন এই রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, এই রিসেপ্টরটা হচ্ছে একটা 7 পাস রিসেপ্টর এবং এটার ইন্টারনালি একটা জি প্রোটিন আছে, তাই তো? এই জি প্রোটিনটা আবার ট্রাইমেরিক। ট্রাইমেরিক ট্রাইমেরিক মানে কি? তার 3টা সাব ডিভিশন আছে। কি কি সাব ইউনিট আছে? মোর প্রিসাইসলি আলফা সাব ইউনিট, বিটা সাব ইউনিট, গামা সাব ইউনিট। ঠিক আছে? এখন দেখেন, যখন এই লাইগ্যান্ডটা এই রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, তার আগে কি অবস্থা ছিল? তার আগে এই রিসেপ্টরটা, ইট ইজ কাপলড উইথ দিস সাব ইউনিটস অফ জি প্রোটিন, বা ইন টোটালি এই আলফা বিটা গামা দে আর জি প্রোটিন, এখানে পার্টিকুলারলি দে আর জিএস প্রোটিন। লাইগ্যান্ডটা এখনো আসেনি। লাইগ্যান্ড আসার আগে এই জি প্রোটিনটা এই রিসেপ্টরের সাথে কাপলড হয়ে আছে এবং ইউজুয়ালি এখানে যেই অবস্থাটা থাকে যে এই আলফা সাব ইউনিটের সাথে একটা জিডিপি বাইন্ড করে থাকে। ঠিক আছে? জিডিপি, জিডিপি মানে কি? গুয়ানিডিন ডাইফসফেট, তাই না? একটা নিউক্লিওটাইড। সো যখন লাইগ্যান্ডটা আসেনি, যখন রিসেপ্টরটা স্টিল অ্যালোন, তখন তার ইন্টারনালি এই জি প্রোটিনটা থাকে এবং জি প্রোটিনের 3টা সাব ইউনিট, আলফা বিটা এন্ড গামা সাব ইউনিট। আলফা সাব ইউনিট যেটা, এটার সাথে জিডিপি বাইন্ড করে থাকে। ঠিক আছে? এখন যখন এই লাইগ্যান্ডটা আসলো এবং এই রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, তখন কি হবে? এখানে যখন রিসেপ্টরের সাথে বাইন্ড হবে, এখানে একটা সিগন্যাল যাবে। এই সিগন্যালিং এর পরে যেটা হয়, পুরো সেলের ভিতরেই একটা সিগন্যালিং হয়। সেলের ভিতরেই সিগন্যালিং হয়। এই আলফা সাব ইউনিট যেটা, সেটা করে কি? তার গায়ে যেই জিডিপিটা লেগে আছে এটাকে ছেড়ে দেয়। ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, ধরেন এটা হচ্ছে আলফা সাব ইউনিটটা, এটার গায়ে একটা জিডিপি লেগে আছে। যখন এই রিসেপ্টরটা এবং লাইগ্যান্ডটা একসাথে বাইন্ড করলো, তখন ইন্ট্রাসেলুলার সিগন্যালিং এর কারণে ভেরি মাইক্রো এনভায়রনমেন্ট সিগন্যাল, যেটা হয়তো আরো ডিপলি পড়লে হয়তো আমরা জানতে পারবো, বাট আমরা অত ডিপে পড়ি না। এই আলফা সাব ইউনিটটা করবে কি? এই জিডিপিটাকে ছেড়ে দিবে, ফ্রি করে দিবে। তখন কি হবে? তখন আসলে জিডিপির জায়গায় আরেকজন এসে বসে যাবে। যখন এরকম আলফা সাব ইউনিটটা এই জিডিপিটাকে ছেড়ে দিল, তখন নট ডাজন্ট মিন যে আলফা সাব ইউনিটটা ফ্রি হয়ে গেল। এখানে এসে বসে যাবে জিটিপি। ঠিক আছে? জিটিপি বসে যাবে। এবং যখন জিটিপি বসে গেল এই আলফা সাব ইউনিটের সাথে, তখন এই পুরো আলফা সাব ইউনিটটা বাকি যে দুটো সাব ইউনিট আছে, বেটা এন্ড গামা, এদের থেকেই ডিটাচড হয়ে যাবে। ঠিক আছে? তার মানে কি হলো? এখানে আলফা সাব ইউনিট যেটা, এটার সাথে জিডিপি লাগানো ছিল, জিডিপিটা খুলে গেল, সেই জায়গায় জিটিপি এসে বসে গেল এবং বাকি যে দুটো সাব ইউনিট, বেটা এন্ড গামা, তারা এই আলফা সাব ইউনিট থেকে ডিটাচ হয়ে গেল। অর ইউ ক্যান সে আলফা সাব ইউনিট জিটিপি কে পেয়ে বাকি দুজনের থেকে আলাদা হয়ে গেল। ঠিক আছে? এখন দেখেন এই দুজনের কি অবস্থা হবে সেটা পরে পড়ছি। এই জিটিপি বাউন্ড আলফা সাব ইউনিট সে কি করছে? সে দেখেন, প্রথমে এখানে বাউন্ড ছিল রিসেপ্টরের সাথে, যখনই ইন্টারাকশনটা হলো লাইগ্যান্ডের সাথে, তখন সে এই জিটিপি কে নিয়ে আলাদা হয়ে গেল। সে এসে করবে কি? এই সেল মেমব্রেইনে একটা এনজাইম আছে, অ্যাডেনাইলিল সাইক্লেজ এনজাইম। ঠিক আছে? এখানে এসে সে একটা ফসফেট দান করে দিবে। এই অ্যাডেনাইলিল সাইক্লেজকে একটা ফসফেট দান করবে। ঠিক আছে? তার কাছে আছে জিটিপি, মানে 3টা ফসফেট, সে একটা ফসফেট এখানে দিয়ে দিবে। দেওয়ার পরে যেটা হবে, কি হলো? 3টা ছিল, 2টো হয়ে গেল ফসফেট, আবার জিডিপি হয়ে গেল। মানে আলফা সাব ইউনিট একটু মানে বলে না অহংকার পতনের মূল। যখন তার গায়ে এসে জিটিপিটা বাইন্ড করলো, সে তার ফ্রেন্ডস বেটা এন্ড গামা এদেরকে ছেড়ে দিল। কিন্তু যখন সে এখানে এলো, সে করলো কি? দেখলো তার আরেকটা ফ্রেন্ড অ্যাডেনাইলিল সাইক্লেজ, তাকে সে ফসফেট গ্রুপ দান করলো, তখন সে আবার জিডিপি হয়ে গেল। এবং যখন এই আলফা সাব ইউনিট জিডিপি হয়ে যায়, তখন সে আবার এই বেটা এন্ড গামাকে খুঁজতে থাকে। মানে it will go back and it will bind with the beta and gamma subunit again. ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কি হচ্ছে? যখন এই জিটিপি বাউন্ড আলফা সাবইউনিটটা এই অ্যাডেনাইলিল সাইক্লেজকে একটা ফসফেট দিল, এই অ্যাডেনাইলিল সাইক্লেজটা কি হলো? অ্যাক্টিভ হয়ে গেল। এবং সে যখন অ্যাক্টিভ হলো, সে হচ্ছে ইন্ট্রাসেলুলার যে এটিপি আছে, এটার উপর কাজ করে সেটাকে কনভার্ট করলো সাইক্লিক অ্যাডেনোসিন মনোফসফেটে। ঠিক আছে? পরবর্তীতে এই সাইক্লিক অ্যাডেনোসিন মনোফসফেট সে করলো কি? একটা
আরেকটা এনজাইম যেটার নাম হচ্ছে প্রোটিন কাইনেজ এ, পিকে, প্রোটিন কাইনেজ এ কে এর সাথে কে বাইন্ড করলো। এখন দেখেন প্রোটিন কাইনেজ এটা হচ্ছে এই সি সি লেখা যেটা, এটাই হচ্ছে প্রোটিন কাইনেজ এ। তার গায়ে একটা ইনহিবিটরি কার্বন কন্টেইনিং গ্রুপ বা আর গ্রুপ লাগানো থাকে। যখন এই সিএএমপিটা এখানে আসে এবং ইন্টারাকশন করে, তখন সিএএমপিটা করে কি দেখেন, এই আর গ্রুপটাকে সরিয়ে নেয়, ঠিক আছে? তখন রিমেইনিং যে অংশটুকু থাকে সেটা আসলে অ্যাক্টিভ প্রোটিন কাইনেজে। মানে এর আগে যখন আর গ্রুপটা লাগানো ছিল, ইনহিবিটরি বলেছি, সেই সময় প্রোটিন কাইনেজ এটা ছিল ইনঅ্যাক্টিভ। যখন এই সিএএমপিটা সেই আর গ্রুপকে সরিয়ে নিল, তখন সে হয়ে গেল অ্যাক্টিভ প্রোটিন কাইনেজে। এবং পরবর্তীতে এই অ্যাক্টিভ প্রোটিন কাইনেজে, নাম শুনেই বুঝতে পারছেন, সে কোনো প্রোটিনের গায়ে কাইনেজ অ্যাক্টিভিটি করবে, মানে ফসফেট গ্রুপ অ্যাড করবে, সে তার টার্গেট প্রোটিনের উপর গিয়ে কাজ করবে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য মেইন পিকচার। এভাবেই জিএস প্রোটিন কাপলড রিসেপ্টর গুলো কাজ করে, ঠিক আছে? এখন আবার একটু রিক্যাপ করি। প্রথমে লাইগ্যান্ড আসলো, রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, সেখানে আলফা বিটা এন্ড গেমা সাব ইউনিট আছে জিএস কাপলড জিএস প্রোটিনের। যখন এই রিসেপ্টর লাইগ্যান্ড ইন্টারাকশন হলো, গেমা এন্ড বিটা সাব ইউনিট আলাদা হয়ে গেল। অ্যালফা সাব ইউনিটটার গায়ে আগে জিডিপি লাগানো ছিল, সে জিডিপি কে ছেড়ে দিল, জিটিপি কে গ্রহণ করলো এবং সে আলাদা হয়ে গেল, সেই গিয়ে অ্যাডেনাইল সাইক্লেসকে অ্যাক্টিভেট করলো। এবং যখন সে অ্যাক্টিভেট করলো, তখন সে আবার জিডিপি হয়ে গেল, মানে আলফা সাব ইউনিটের গায়ে লেগে থাকা জিটিপিটা জিডিপি হয়ে গেল। সেই অ্যাডেনাইল সাইক্লেসটা এটিপি কে অ্যাক্টিভ করে কনভার্ট করলো সিএএমপি তে। সিএএমপি তে পরবর্তীতে ইনঅ্যাক্টিভ প্রোটিন কাইনেজের উপর কাজ করলো, এবং পরবর্তীতে এই সিএএমপি এই ইনঅ্যাক্টিভ প্রোটিন কাইনেজকে যে ইনঅ্যাক্টিভ করে রেখেছিল আর গ্রুপ, তাকে আলাদা করে নিল। রিমেইনিং পোর্শনটা অ্যাক্টিভ প্রোটিন কাইনেজে হয়ে গেল, এবং তারা পরবর্তীতে তাদের টার্গেট প্রোটিনের উপর গিয়ে কাইনেজ অ্যাক্টিভিটি করে তাদেরকে অ্যাক্টিভ করলো। আর আপনি জিজ্ঞেস করতে পারেন টার্গেট প্রোটিন কি হতে পারে। সো ইট ডিপেন্ডস অন দ্য সেল। ইউজুয়ালি দেখা যায় বেটা ওয়ান রিসেপ্টর, হ্যাঁ, বেটা ওয়ান রিসেপ্টর কাজ করে হচ্ছে হার্টের মাসেলে। সেখানে বেটা ওয়ান রিসেপ্টরটা হচ্ছে এরকম জিএস কাপলড রিসেপ্টর, মানে জি প্রোটিন স্টিমুলেটরি কাপলড রিসেপ্টর। তখন হয় কি, এই অ্যাক্টিভ প্রোটিন কাইনেজে করে কি, ভেতরে গিয়ে সে এমন সব প্রোটিনকে অ্যাক্টিভ করে যারা কিনা ওই হার্টের কন্ট্রাকশন বাড়ানোতে কাজ করে। যেমন হচ্ছে সে ক্যালসিয়াম চ্যানেল ওপেন করে দিবে, ক্যালসিয়াম চ্যানেল ইজ এ প্রোটিন। ক্যালসিয়াম চ্যানেল ওপেন করে দিলে সেখানে ওই সেলের ভিতরে ক্যালসিয়াম ঢুকবে, ক্যালসিয়াম ঢুকে কি করবে, সেলটার কন্ট্রাকশন করবে, কার্ডিয়াক মায়োসাইটের কন্ট্রাকশন করবে, ঠিক আছে? সো টার্গেট প্রোটিন ডিপেন্ডস অন দ্য টিস্যু, কোন জায়গায় কাজ করছে, বাট দিস থিং ইজ স্টিমুলেটিং অর দিস থিং ইজ অ্যাক্টিভেটিং দ্য অর ইনক্রিজিং দ্য অ্যাক্টিভিটি অফ দ্য টার্গেট প্রোটিন, ঠিক আছে? এটা হচ্ছে জিএস কাপলড রিসেপ্টর। যদি জিএস বোঝেন তাহলে জিআই বোঝা হয়ে গেছে, কারণ জিআই হচ্ছে জাস্ট অপোজিটটা করবে। জিআই কি করবে, জিআই কাপলড রিসেপ্টর যে, সে হচ্ছে এখানে সে জিআই কাপলড রিসেপ্টর, এখানে জি প্রোটিনটা হচ্ছে ইনস্টেড অফ আলফা এস এটা হবে আলফা আই, গেমা আই, বিটা আই, এবং তারা করবে কি একইভাবে আলফা সাব ইউনিট আলাদা হবে। এখানে যেমন জিএস কাপল রিসেপ্টরটা এই অ্যাডেনাইল সাইক্লেসকে স্টিমুলেট করছে, জিআই এর ক্ষেত্রে সেই সাব ইউনিটটা, মানে জিআই আলফা সাব ইউনিট যেটা, সেটা এসে করবে কি অ্যাডেনাইল সাইক্লেসকে ইনহিবিট করবে। দ্যাটস দ্য ডিফারেন্স। ইনহিবিট করলে এই অ্যাক্টিভিটি গুলো আর হবে না, এটিপি থেকে সিএমপি হবে না, ফলে ইনঅ্যাক্টিভ প্রোটিন কাইনেজে আর অ্যাক্টিভ প্রোটিন কাইনেজে হবে না। পরবর্তীতে এই যে টার্গেট প্রোটিনগুলোর অ্যাক্টিভেশন হয়েছিল, সেগুলোর অ্যাক্টিভেশন আর হবে না, দে উইল রিমেইন ইনঅ্যাক্টিভ। এবং এই কারণেই এটাকে জি ইনহিবিটরি প্রোটিন বলা হচ্ছে। জি ইনহিবিটরি প্রোটিন বিভিন্ন মাসকারেনিক রিসেপ্টর কাজ করে থাকে অটোনমিক নার্ভাস সিস্টেমের। তারা হচ্ছে এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের কাজ করে, আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হচ্ছে এই অ্যাসিটাইলকোলিন মাসকারেনিক রিসেপ্টরস কাজ করে। তো দেখা যায় তারা হচ্ছে কোনো একটা প্যারাসিম্প্যাথেটিক ওয়েতে বডিলি ফাংশনগুলো যেগুলো সিম্প্যাথেটিক ওয়েতে বেড়ে যাওয়ার কথা, সেগুলোকে কমায়। সো উইল ডিসকাস যে আমরা কোথায় জি এস প্রোটিন পাবো, কোথায় জি আই প্রোটিন পাবো, চার্ট আছে, আমরা সেটা রিভিউ করব। এখানে দেখেন এই প্রোটিন কাইনেজ এ ইন সিএমপি পাথওয়ে যেটা বলছিলাম, এই সিএমপিটা যখন অ্যাক্টিভ হচ্ছে, এটিপি থেকে প্রোটিন কাইনেজ এ আসছে, হ্যাঁ, সে এসে দেখেন ক্যালসিয়াম চ্যানেলকে স্টিমুলেট করছে। ওই যে বলেছিলাম স্পেসিফিক
একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি, আসছি এখানে। এই প্রোটিন কাইনেজ এসে এখানে ক্যালসিয়াম চ্যানেলকে স্টিমুলেট করছে, ক্যালসিয়াম ঢুকছে এবং ক্যালসিয়াম ঢুকে এসে ফার্দার ক্যালসিয়াম রিলিজ করছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে। পরবর্তীতে এই ক্যালসিয়াম গুলো করছে কি, যে অ্যাক্টিন মায়োসিন ইন্টারঅ্যাকশনে ক্যালসিয়ামের প্রয়োজন হয়, তখন সে অ্যাক্টিন মায়োসিন ইন্টারঅ্যাকশন করে মাসেলের কন্ট্রাকশন করছে। So that's how the GS works, by stimulating the adenylyl cyclase, beta 1 beta 2 receptors এইরকম GS coupled receptor। আর এখানে দেখেন অ্যাসিটাইলকোলিন ADO, এটা দিয়ে কি বোঝাচ্ছে, ADO দিয়ে কি বোঝায়, আচ্ছা যাই হোক, অ্যাসিটাইলকোলিন এরা হচ্ছে M1 A1 এলডোস্টেরন, প্রবলি এটা মানে এলডো বোঝাচ্ছে, এলডোস্টেরন রিসেপ্টর A1 সাধারণত এলডো বোঝায়। তারা হচ্ছে GI কাপলড রিসেপ্টর, তারা দেখেন ইনহিবিট করছে অ্যাডেনাইলিল সাইক্লেসকে, মানে এই জিনিসগুলো হতে দিবে না। ওকে, আচ্ছা, যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা পেয়েছি যে বেটা এন্ড গেমা সাবটাইপের কি হবে, তো তারা দেখেন কি করছে, বেটা এন্ড গেমা সাবটাইপ যেটা, তারা করছে কি অন্য একটা প্রোটিনের সহায়তায়, GRK, not sure what is GRK stands for, but এই প্রোটিনটাও একটা কাইনেজ প্রোটিন, তারা করছে কি ফসফোরাইলেটেড হচ্ছে, এই বেটা এন্ড গেমা সাব ইউনিটটা ফসফোরাইলেটেড হচ্ছে, এবং আরেকটা প্রোটিন বেটা এরেস্টিন নামক প্রোটিনের সহায়তা তারা গিয়ে করছে কি একটা ইনহিবিটরি ইফেক্ট করছে এই রিসেপ্টরটার গায়ে। মানে রিসেপ্টর লাইগ্যান্ড ইন্টারাকশন যখন হলো, এই সুবাদে এই বেটা এন্ড গেমা যে সাবটাইপটা, এটা আলাদা হয়ে গেল অ্যালফা থেকে, তাই না? তো বেটা এন্ড গামা সবসময় চাচ্ছে সে অ্যালফার সাথে বসে থাকতে, তাই তো? তারা চায় অ্যালফা ফিরে আসুক এবং তারা একসাথে এভাবেই থাকুক। কিন্তু যেহেতু আলফা আলাদা হয়ে গেল, বেটা এন্ড গামা এই চেঞ্জটা লাইক করে না, তারা এটার ইনহিবিট করে। তারা করে কি, এখানে এসে এই রিসেপ্টরটাকে ইনহিবিট করার চেষ্টা করে সবসময়, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য ফেট অফ বেটা এন্ড গামা। মোর স্পেসিফিক্যালি বেটা এন্ড গামার আরো কিছু ফাংশন পাওয়া যায়, যদি আপনারা আরো গভীরে পড়তে চান। বেটা এন্ড গামা অন্য কোনো চ্যানেলের উপর কাজ করে, সেই চ্যানেলকে ক্লোজ করে দেয়, ফার্দার ইট ওয়ার্কস টুয়ার্ডস দ্য অ্যাক্টিভিটি অফ দ্য রিসেপ্টর, এই ধরনের অনেক ফাংশন আছে। বাট ফর নাও জাস্ট নো যে বেটা এন্ড গামা রিসেপ্টরটাকে ইনহিবিট করার চেষ্টা করে বাই বাইন্ডিং টু ইট রিসেপ্টর, বাইন্ডিং টু দ্য রিসেপ্টর এন্ড ডুইং সাম ইনহিবিটরি অ্যাক্টিভিটি। এরপরে এখানে দেখেন সিম্প্যাথেটিক নার্ভ থেকে যে নরএপিনেফ্রিন রিলিজ হচ্ছে, ঠিক আছে? সিম্প্যাথেটিক নার্ভ থেকে নরএপিনেফ্রিন রিলিজ হচ্ছে, সেটা কাজ করছে বেটা 1 রিসেপ্টরের উপরে, which is a GS coupled receptor. বেটা 2 রিসেপ্টরের উপরে এপিনেফ্রিন কাজ করছে। দ্যাটস দ্য আইডিয়া। এখন আমাকে একটু বলেন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এগুলো কোন অ্যামিনো অ্যাসিডের ব্রেকডাউনে বা মেটাবলিজমে আমরা পাই? এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, কার মনে আছে? কোন অ্যামিনো অ্যাসিডের ব্রেকডাউন প্রোডাক্ট হিসেবে আমরা এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন মানে ক্যাটেকোলামিনস এগুলো পাই? কে বলবেন? এনিওয়ান? টাইরোসিন। টাইরোসিন কোত্থেকে আসে? টাইরোসিন কি ডিরেক্টলি আসে নাকি টাইরোসিন কোনো একটা জায়গা থেকে আসে? ফিনাইল অ্যালানিন, ভেরি গুড। ফিনাইল অ্যালানিনের ব্রেকডাউনে টাইরোসিন হয়, ইভেন্চুয়ালি টাইরোসিন থেকে ডোপা, ডোপামিন, তারপর হচ্ছে এপিনেফ্রিন। আগে কোনটা আসে, এপিনেফ্রিন আসে না নরএপিনেফ্রিন আসে? আগে আসে নরএপিনেফ্রিন, তারপরে সেটা কনভার্ট হয়ে আসে এপিনেফ্রিনে, তাই তো? সো মূলত যেটা হয় ইন দ্য অ্যাড্রেনাল মেডালা, হ্যাঁ, অ্যাড্রেনাল মেডালাতে প্রচুর পরিমাণে এপিনেফ্রিন ফর্মেশন হয়। কেন হয় এপিনেফ্রিন ফর্মেশন? কারণ হচ্ছে অ্যাড্রেনাল মেডালাতে এই নরএপিনেফ্রিন থেকে এপিনেফ্রিন কনভার্সনে যেই হরমোনটা কাজ করে বা যে এনজাইমটা কাজ করে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সেটার নাম হচ্ছে পিএনএমটি, তাই না? ফিনাইল থ্যানোলামিন এন মিথাইল ট্রান্সফারেজ, পিএনএমটি। এখন জিনিসটা হচ্ছে, আইডিয়াটা হচ্ছে এমন, ধরেন এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, হ্যাঁ, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সবার ভেতরে থাকে হচ্ছে মেডালা, এবং এখানেই আপনার এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন গুলো ক্রিয়েট হচ্ছে। এই কোনটা বলছি সবচেয়ে বেশি ফর্মেশন হয়, 80% এখান থেকে আসে হচ্ছে এপিনেফ্রিন। কারণ এখানে কিন্তু নরএপিনেফ্রিন থেকেই এপিনেফ্রিন ফর্ম হচ্ছে, ওই ওয়েতেই ফর্মেশন হচ্ছে। কিন্তু
এই নরএপিনেফ্রিনটা কনভার্ট হয়ে যায় এপিনেফ্রিনে, কারণ এখানে একটা এনজাইম কাজ করে পিএনএমটি। ওকে, এই পিএনএমটি কে আসলে স্টিমুলেট করে একটা হরমোন, যেটা কিনা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্সে ফর্ম হয়। কেউ কি জানেন কোন হরমোনটা এই পিএনএমটি কে স্টিমুলেট করে? এনিওয়ান রিমেম্বার? কর্টিসল, তাই না? কর্টিসল হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোন, যেটা পিএনএমটি কে ডিরেক্টলি স্টিমুলেট করে। হ্যাঁ, ইউ আর রাইট ডক্টর রাম। এই এসিটিএইচ কিন্তু আসলে কর্টিসল স্টিমুলেটরি হরমোন, মানে কর্টিসল প্রোডাকশন বাড়ায় হচ্ছে এসিটিএইচ রেগুলেট করে, কিন্তু কর্টিসল ডিরেক্টলি পিএনএমটি কে স্টিমুলেট করে টু কনভার্ট দ্য নরএপিনেফ্রিন টু এপিনেফ্রিন। এখন আইডিয়া হচ্ছে, এখানে দেখেন, সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং থেকে যে নরএপিনেফ্রিন রিলিজ হচ্ছে, সেটা একটা নার্ভের মাধ্যমে, নরএপিনেফ্রিন ইজ এ নিউরোট্রান্সমিটার, মানে একটা নার্ভ এন্ডিং থেকে সে বের হচ্ছে নিউরোট্রান্সমিটার হিসেবে, এবং সে কাজ করছে বেটা 1 রিসেপ্টরের উপর। কিন্তু বেটা 2 রিসেপ্টরের উপর এপিনেফ্রিন কাজ করছে কেন? এটা কি কেউ জানেন? এখানে কেন দেখেন, এখানে নরএপিনেফ্রিন কাজ করছে, দ্যাটস ট্রু, বাট দেখেন খুব কম, ডটেড একটা লাইন। মূলত এপিনেফ্রিন কাজ করে বেটা 2 রিসেপ্টরের উপর, কেন বলতে পারেন? কারো ধারণা আছে? কারণ এখানে যেটা হচ্ছে যে বেটা 1 রিসেপ্টর যেটা, এটা হচ্ছে নার্ভ এন্ডিং এর সাথে লাগানো থাকে, মানে ইনারভেটেড রিসেপ্টর, মানে বেটা 1 রিসেপ্টরের উপরে নার্ভ এন্ডিং এসে শেষ হয়, সেখান থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হতে পারে। এই জন্য বেটা 1 রিসেপ্টরের মূলত নরএপিনেফ্রিন কাজ করে। কিন্তু বেটা 2 রিসেপ্টর যেটা, এটা হচ্ছে ডিনার্ভেটেড রিসেপ্টর, মানে এটার উপরে এরকম এসে নার্ভ এন্ডিং শেষ, মানে শেষ হয় না, এটা হচ্ছে জাস্ট রিসেপ্টর। তো এখানে যত না বেশি নিউরোট্রান্সমিটার কাজ করবে, তার চেয়ে বেশি কাজ করে হচ্ছে এপিনেফ্রিন। আপনি জিজ্ঞেস করতে পারেন এপিনেফ্রিন আসলো কিভাবে? এপিনেফ্রিন এই যে অ্যাজ এ হরমোন, সেটা ব্লাড সার্কুলেশনের সাথে ঘুরপাক খায়, তার তো আর নার্ভ এন্ডিং এর প্রয়োজন নেই। নরএপিনেফ্রিন এর নার্ভ এন্ডিং এর প্রয়োজন আছে, কারণ সে মূলত নিউরোট্রান্সমিটার, নার্ভ সেল থেকে যেগুলো ক্রিয়েট হচ্ছে। কিন্তু এপিনেফ্রিন অ্যাজ এ ম্যাসিভ অ্যামাউন্ট হরমোন হিসেবে প্রোডাকশন হচ্ছে ইন দ্য অ্যাড্রেনাল মেডালা, তখন সে ব্লাডের সাথে মিশে যাচ্ছে, এবং সে হচ্ছে ওই নার্ভের মাধ্যমে গিয়ে তার রিসেপ্টরে যাওয়ার প্রয়োজন নেই, সে এমনি ব্লাডের সাথে সার্কুলেট করে তার রিসেপ্টরে পৌঁছে যাচ্ছে। এই জন্য বেটা 2 রিসেপ্টরটা অ্যাজ ইট ইজ এ ডিনার্ভেটেড রিসেপ্টর, মানে তার কোনো নার্ভ এন্ডিং নেই, সে মূলত এপিনেফ্রিনকে গ্রহণ করে থাকে, কারণ এপিনেফ্রিন অ্যাজ এ হরমোন ইট ইজ সার্কুলেটিং এবং ইট ইজ ইজি টু রিচ, সে খুব ইজিলি সে বেটা 2 রিসেপ্টরে পৌঁছে যাচ্ছে। অলরাইট, তো এখন দেখেন বেটা 1 বেটা 2 দুইজনই জিএস কাপলড রিসেপ্টর, আপনারা জানেন অলরেডি জিএস কাপলড রিসেপ্টর অ্যাক্টিভ হলে অ্যাডেনাইলেট সাইক্লেজ, অ্যাডেনিলাল সাইক্লেজ অ্যাক্টিভ হবে, যেটা এটিপি কে সিএএমপি তে কনভার্ট করবে, ইভেন্চুয়ালি কন্ট্রাকশন হবে, এবং সিএএমপি টার পরবর্তীতে কি হবে? ঠিক আছে, সব জায়গায় বেটা 2 ডিনার্ভেটেড, বেটা 2 রিসেপ্টরের কোনো ইনারভেশন নাই, ইনারভেশন মানে নার্ভেশন নাই, মানে বেটা 1 রিসেপ্টরে যেমন নার্ভ এন্ডিং আছে, যেমন বেটা 1 রিসেপ্টর সরাসরি হার্টে, তাই না? কিন্তু বেটা 2 না, বেটা 2 হচ্ছে ইউজুয়ালি ব্লাড ভেসেলে থাকে, তারা হচ্ছে ডিনার্ভেটেড। ঠিক আছে, সিএএমপি কি হবে? সে কি থেকে যাবে? সে ব্রেকডাউন হবে পিডিই3, ফসফো, কি হয় পিডিই দিয়ে কি হয়? ফসফোডাইএস্টারেজ, তাই না? এই এনজাইমটা সিএএমপি কে কনভার্ট করে দিবে এএমপি তে, এবং সিএমপির খেলা খতম হয়ে যাবে। তাহলে এখন আপনি চিন্তা করেন, কিছু মেডিকেশন আছে যারা কিনা ফসফোডাইএস্টারেজকে প্রিভেন্ট করে। ঠিক আছে, ফসফোডাইএস্টারেজকে যদি প্রিভেন্ট করা যায়, তখন কিন্তু সিএমপি থেকে যাবে। আপনি কি এটা করতে চাইবেন? হ্যাঁ, চাইতে পারেন, কারণ হচ্ছে যদি সিএমপির অ্যাক্টিভিটি, আপনি চান যে সিএমপির অ্যাক্টিভিটি আরো চলুক, স্টিমুলেটরি অ্যাক্টিভিটি আরো চলুক, তো আপনি এটা করতে পারেন। ইউ ক্যান stop the PDE3 from working, তখন হচ্ছে সিএমপি ব্রেকডাউনটা হবে না, সিএমপি থেকে যাবে, and there will be more activity of সিএমপি। এবং এটা যে শুধু এই জন্য সত্য, শুধু সিএমপির ক্ষেত্রে প্রযোজ্য না, তাই না, শুধু বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন, যখন আপনি কোনো একটা সাবস্টেন্সের অ্যাক্টিভিটি বাড়াতে চাইবেন, যেমন সেদিন এন্ডোক্রাইন সিস্টেমেই পড়ছিলাম যে ডিপিপি4 ইনহিবিটর,
তাই না? মানে যে কিনা গ্লুকাগন লাইক পেপটাইডকে ইনহিবিট করে, যে এনজাইমটা, আপনি চাচ্ছেন গ্লুকাগন লাইক পেপটাইড ব্লাডে থাকুক, আপনি করবেন কি ওই ডিপিপি4 ইনহিবিটর, ডিপিপি4 যে এনজাইমটা তাকে ইনহিবিট করে দিবেন। মানে যে মেটাবলিজম করে তাকেই যদি আপনি ইনহিবিট করে দেন তাহলে সাবস্ট্রেট তো বেড়ে যাবে। সো দিস ইজ ট্রু ফর এনি আদার প্লেস অলসো। এরপর হচ্ছে জিকিউ কাপলড রিসেপ্টর। এখানেও মোটামুটি সেম, জিকিউ কাপলড রিসেপ্টর, অলদো আই এম নট শিওর জিকিউ কাপলড রিসেপ্টর যেহেতু নরএপিনেফ্রিন লাগছে, প্রবাবলি বেটা 3 রিসেপ্টর একটা চার্ট আছে, আমরা একটু দেখে নিই কোথায় আমরা জিকিউ কাপলড রিসেপ্টর পাই। কিছুক্ষণ পরে এই যে এখানে চার্ট আছে, অলদো এই যে M1 রিসেপ্টর, M3 রিসেপ্টর, আমার মনে হয় বেটা বেটা 3 রিসেপ্টর মনে হয় জিকিউ কাপলড নাকি জিএস কাপলড, সঠিক মনে নেই। M1 রিসেপ্টর, M3 রিসেপ্টর, এরা হচ্ছে জিকিউ কাপলড রিসেপ্টর, ঠিক আছে। এখন আর কোন, এই যে আলফা 1 রিসেপ্টর হচ্ছে জিকিউ কাপলড, চোখেই পড়ে না। আলফা 1 রিসেপ্টর হচ্ছে জিকিউ কাপলড রিসেপ্টর, ঠিক আছে। সো এখানে দেখেন জিকিউ কাপলড রিসেপ্টর কিভাবে কাজ করছে। তো এটা এত মানে হচ্ছে আবার ওই যেটা বলেছিলাম যে এক্সপ্লোরেশন যদি করতে চান তাহলে জিনিসটা হচ্ছে এমন, এটাও দেখেন ইন্টারনালি অ্যালফা বেটা এন্ড ডেল্টা সাব গেমা সাব ইউনিট আছে, এবং এখানে অ্যালফার সাথে জিডিপি বাইন্ড করে আছে লাইক আওয়ার জিএস, তাই না? যখন রিসেপ্টরস এন্ড লাইগ্যান্ড ইন্টারাকশন হলো তখন দেখেন এই অ্যালফাটা একই বিহেভিয়ার, সে জিটিপি পেয়ে গেল, জিডিপি কে ছেড়ে দিল, এবং সে করলো কি আলাদা হয়ে গেল। দেখেন বেটা এন্ড গেমা এদিকে অন্যদিকে চলে গেল, আর অ্যালফাটা আলাদা হয়ে গেল। এবং অ্যালফাটা করলো কি, সে একটা প্রোটিন যেটা কিনা সেল মেমব্রেন প্রোটিন ফসফোলাইপেজ সি, এটাকে অ্যাক্টিভ করলো, ঠিক আছে। তাহলে কি করলো অ্যালফাটা ওই একই, সে যখনই তার রিসেপ্টর লাইগ্যান্ড ইন্টারাকশন হলো অ্যালফাটা জিডিপি কে ছেড়ে দিল, জিটিপি কে টেনে নিল, এবং তারপর সে ফসফোলাইপেজ সি কে অ্যাক্টিভ করলো। ফসফোলাইপেজ সি করলো কি, এখানে কিছু মেমব্রেনের প্রোটিন আছে, মেমব্রেনের লিপিড আছে, ফসফোইনোসিটল ডাইফসফেট, some chemical আছে, not sure it's a lipid or it's a protein, ফসফোইনোসিটল ডাইফসফেট, এটার উপর কাজ করলো এই ফসফোলাইপেজ সিটা, এবং পরবর্তীতে এই PIP2 বা ফসফোইনোসিটল ডাইফসফেটটা ভেঙে গেল, যখন ফসফোলাইপেজ সি তাদের উপর কাজ করলো সে ভেঙে গেল। দুটো জিনিস হলো, একটা হচ্ছে ডাইএসাইল গ্লিসারল আর আরেকটা হলো IP3 ইনোসিটল ট্রাইফসফেট। তাহলে ঘটনাচক্র কি, PIP2 ফসফোইনোসিটল ডাইফসফেটকে কনভার্ট করা হলো ডাইএসাইল গ্লিসারল এন্ড ইনোসিটল ট্রাইফসফেটে, এবং এখানে যে এনজাইমটা কাজ করছে সেটা হচ্ছে ফসফোলাইপেজ সি, এবং তাকে যে অ্যাক্টিভ করছে সে হচ্ছে কে, এই alpha subunit of the GQ protein which is bound with GTP. এখন দেখেন এই ডাইএসাইল গ্লিসারলটা গিয়ে সে আরেকটা প্রোটিন কাইনেজ সি, ঠিক আছে, জিএস যেটা পড়েছিলাম সেখানে ছিল প্রোটিন কাইনেজ এ, এখন সে অ্যাক্টিভ করবে প্রোটিন কাইনেজ সি কে, এবং দ্যাট পার্টিকুলার প্রোটিন উইল ওয়ার্ক সাম আদার পার্টিকুলার প্রোটিন, লাইক এখানে একটা প্রোটিনের উপর কাজ করছে যেটাকে ফসফোপ্রোটিন করছে, এটা বলছে ডিক্রিজ ক্যালসিয়াম কারেন্ট, মানে এমন একটা প্রোটিনকে অ্যাক্টিভ করলো যে কিনা ক্যালসিয়াম চ্যানেলের উপর গিয়ে কাজ করে ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে দিল, ফলে ক্যালসিয়াম আর কাজ করতে পারছে না, ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, একদিকে সে ক্যালসিয়াম কমাচ্ছে, অন্যদিকে সে IP3 এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কে স্টিমুলেট করে ক্যালসিয়াম রিলিজ করছে, ঠিক আছে। মানে IP3 এর মাধ্যমে সে ক্যালসিয়াম রিলিজ করছে, ওদিকে আবার ডাইএসাইল গ্লিসারল দিয়ে সে আসলে ক্যালসিয়াম কমাচ্ছে, এটা হচ্ছে স্পেসিফিক ফর টিস্যু, যেই টিস্যুতে যেভাবে কাজ করে, এই টিস্যুতে হয়তো ক্যালসিয়াম কমানোর প্রয়োজন, এই জন্য সে ক্যালসিয়াম কমাচ্ছে, ঠিক আছে। দ্যাটস জাস্ট এ, মানে আপনার বোঝানোর জন্য একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম দেওয়া হয়েছে। কিন্তু এখানে দেখেন সে আবার ক্যালসিয়াম রিলিজ করছে, IP3 যেটা সেটা ক্যালসিয়াম রিলিজ করছে, সেই ক্যালসিয়াম আবার এই প্রোটিন কাইনেজ সি এর উপরে কাজ করে যেমন এটাকে অ্যাক্টিভ করতে পারে, তেমন সে আবার অন্যান্য এনজাইমকে অ্যাক্টিভ করতে পারে। সো ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে আপনাকে জানতে হবে জিকিউ কিভাবে কাজ করে, আপনি এটা অলরেডি জেনে গেছেন, মানে আপনাকে জানতে হবে আলটিমেটলি এতটুকু পর্যন্ত, IP3
DAG, প্রোটিন কাইনেজ সি, ক্যালসিয়াম। এখন টিস্যু স্পেসিফিক ফাংশন এরপরে এরাই করবে, ক্যালসিয়ামই করবে বা ওদিকে যে প্রোটিনটা অ্যাক্টিভ হলো সে কাজগুলো করবে। ঠিক আছে, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন টিস্যু স্পেসিফিক ফাংশন জানবো কিভাবে? এটা আপনি জানবেন যখন হচ্ছে আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম পড়বো, তখন আপনি যখন জিকিউ পড়বেন, জিকিউ কাপল রিসেপ্টর, যেমন এখানেই আছে আলফা 1 রিসেপ্টর, জিকিউ কাপল রিসেপ্টর। সে করে কি, সে আলফা 1 রিসেপ্টর হচ্ছে ভেজোকনস্ট্রিকশন করে। তো কিভাবে করে? এইভাবে, জিকিউ কাপল রিসেপ্টর হয়ে সে ভিতরে এনজাইম কোনো একটা অ্যাক্টিভ করে দেয়, যেই কারণে ভিতরে হচ্ছে প্রোটিন মায়োসিন এবং অ্যাক্টিন এন্ড মায়োসিন ইন্টারঅ্যাকশন হয়ে ভেজোকনস্ট্রিকশন হয়, স্মুথ মাসল কনস্ট্রিকশন হয়। ঠিক আছে, সো টিস্যু স্পেসিফিক ফাংশন, বাট হোয়াট উই আর ডুইং, উই আর এক্সপ্লোরিং যে আসলে তারা কিভাবে কাজ করছে ইন্টারনালি। আচ্ছা, এখন দেখেন এখানে দেওয়া হয়েছে ওই জিকিউ কাপল রিসেপ্টরের একটা ফাংশন, যেমন নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, এটা কি A2 দিয়ে কি বোঝাচ্ছে? এই ইটি ধরেন A2 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে, নিচে লেখা আছে কথা, A2 দিয়ে কি বোঝাচ্ছে? অ্যাঞ্জিওটেনসিন 2 মনে হয়, আই থিঙ্ক অ্যাঞ্জিওটেনসিন 2 বোঝাচ্ছে। ইটি দিয়ে কি বোঝাচ্ছে ঠিক কথা লেখাও নেই, এন্ডোথেলিন 1, আচ্ছা হোয়াটএভার, লিভ ইট। কি বলছে দেখেন, সে যখন রিসেপ্টর লাইগ্যান্ড ইন্টারঅ্যাকশন হলো, যেমন এখানে আলফা 1 রিসেপ্টর লাইগ্যান্ড ইন্টারঅ্যাকশন হলো, জিকিউ কাপল রিসেপ্টরটা অ্যাক্টিভ হলো, প্রোটিন কাইনেজ ফসফোলাইপেজ সি অ্যাক্টিভ হলো, সে PIP2 কে ভেঙে IP3 এন্ড DAG করলো, IP3 এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ করলো যেটা কন্ট্রাকশনে কাজ করছে, আর DAG এখানে ডাইএসাইলগ্লিসারল, এখানে দেখেন প্রোটিন কাইনেজ সি কে অ্যাক্টিভ করলো, সেটাও আলটিমেটলি কন্ট্রাকশনেই কাজ করছে। মানে ওই যে বলেছিলাম যে টিস্যু স্পেসিফিক ফাংশন, জিকিউ প্রোটিন যখন অ্যালফা 1 রিসেপ্টরের সাথে কাপলড, তখন সে ওই ব্লাড ভেসেলের স্মুথ মাসেলকে কন্ট্রাকশনই করছে। ঠিক আছে, সো টিস্যু স্পেসিফিক ফাংশন করছে। দ্যাটস অ্যান এক্সাম্পল। আচ্ছা, এখন এখানে এই লিস্টটা যেটা আপনারা পড়তে পারেন যে কোনটা কোথায় থাকে এবং কিভাবে, কোথায় যদি কি লাগে, কিভাবে কি কাজ হয়, ইফেক্টটা কি, জাস্ট পড়ে নেবেন। ঠিক আছে, কিন্তু ইউ নো হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড নাও। জিএস বলেন, জিআই বলেন, জিকিউ বলেন, কিভাবে কাজ করে আপনি এখন জানেন। নেক্সট থিং যেটা হচ্ছে গেবা রিসেপ্টর, গেমা ইমিউনোবিউটাইরিক অ্যাসিড রিসেপ্টর, দুই ধরনের বলা হচ্ছে, গেবা এন, গেবা বি। গেবা এটা দেখেন, এটা এক ধরনের আয়ন চ্যানেল রিসেপ্টর, আর গেবা বিটা দেখেন, এটা হচ্ছে একটা ট্রান্সমেমব্রেন 7+ রিসেপ্টর। ঠিক আছে, এই দেখেন ট্রান্সমেমব্রেন রিসেপ্টর একটা। ওকে, সো ডিফারেন্স আছে, গেবা এটা হচ্ছে একটা আয়ন চ্যানেল রিসেপ্টর যেটার মধ্যে দিয়ে আয়ন পাস করতে পারে, আর গেবা বিটা হচ্ছে একটা ট্রান্সমেমব্রেন রিসেপ্টর, ডিফারেন্ট। আচ্ছা, এগুলো কিভাবে কাজ করে আমরা পড়বো সামনে। আচ্ছা, এখানে দেখেন একটা ওই যে আপনাদের এন্ডোক্রাইন সিস্টেমে এই চার্টটা দেওয়া আছে যে কোন রিসেপ্টর কিভাবে কাজ করছে, কোন হরমোন কিভাবে কাজ করছে, সরি, যেমন সিএমপি মেডিয়েটেড প্যাথওয়েতে কাজ করছে, দেখেন স্টেরয়েড হরমোন, এফএসএইচ, এলএইচ, এসিটিএইচ, টিএসএইচ, সিআরএইচ, এইচসিজি, এডিএইচ, ভি2 রিসেপ্টরটা মোর স্পেসিফিক্যালি, MSH মানে melanocyte stimulating hormone, PTH, calcitonin, GHRH, glucagon, histamine, H2 receptor particularly. So they are working in the CAMP signaling pathway. এখন আপনি জানেন যে CAMP কিভাবে আসছে, জানেন না? মানে হচ্ছে GS coupled receptor, তারা এই জন্য তারা এইভাবে কাজ করছে। GS coupled receptor হলেই তো পরবর্তীতে CAMP পাবেন ATP থেকে। তো এই চার্টটা very high yield for your exam purpose মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, মানে মুখস্থ করতে না পারলেও বেশ কয়েকবার পড়বেন যেন কিছুটা হলেও মনে থাকে যে কিভাবে কাজ করছে। ঠিক আছে, সো আমরা পড়েছি সিএমপি, পড়েছি IP3 পড়েছি, তারপরে এইগুলো এখনো পড়িনি, রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, নন রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, ইন্ট্রাসেলুলার ফাংশনিং, আর একটা স্পেশাল CGMP নাইট্রিক অক্সাইড রিলেটেড, ওটা আমরা সামনে পড়বো। ঠিক আছে, সো দিস চার্ট ইজ ভেরি হাই yield ফর ইউর এক্সাম পারপাস, স্টেপ 1 স্পেসিফিক্যালি। আচ্ছা, এখন দেখেন আয়ন চ্যানেল রিসেপ্টরস। আয়ন চ্যানেল রিসেপ্টরস মানে হচ্ছে দে আর আয়ন চ্যানেলস, ওই যে বলেছিলাম শুরুতে, তারা আয়ন চ্যানেল, কিন্তু দে আর অলসো রিসেপ্টরস, মানে তাদের গায়ে যখন লাইগ্যান্ড বাইন্ড করে তাদের মধ্যে সার্টেন চেঞ্জ আসে, যে কারণে তারা আয়ন চ্যানেলটা ওপেন অথবা ক্লোজ হয়ে যায়।
ঠিক আছে? তো এখানে দেখেন ligand gated receptor, this is more specifically receptor বলা যায়, কারণ এটার সাথে দেখেন ligand and receptor interaction হচ্ছে। অন্যগুলোকে আসলে receptor না বলে মোটামুটি আয়ন চ্যানেল বলাটাই ভালো। এখানে দেখেন এই সোডিয়াম চ্যানেলটা যখন এই নিউরোট্রান্সমিটার সার্টেন নিউরোট্রান্সমিটার এসে বাইন্ড করছে এই চ্যানেলের সাথে, তখন এটা ওপেন হয়ে যাচ্ছে, তাই তো? যখন রিসেপ্টর নেই, মানে লাইগ্যান্ড নেই, তখন এটা ক্লোজ হয়ে যাচ্ছে। এটাকে বলতে পারেন আয়ন চ্যানেল রিসেপ্টর। অন্যগুলোকে কেন বলবেন না একটু দেখেন। সরি, মেকানিক্যালি গেটেড রিসেপ্টর, সে হচ্ছে প্রেসার দিয়ে খুলছে, প্রেসার দিচ্ছে বাইরে থেকে, বাইরে সেলুলার এক্সট্রা সেলুলার ফ্লুইডে কোনো কন্টেন্ট, স্পেসিফিক ইলেকট্রোলাইট কন্টেন্ট বেড়ে গেলে সেই প্রেসার দিচ্ছে, এবং তখন সার্টেন প্রোটিন সার্টেন চ্যানেল ওপেন হয়ে যাচ্ছে। দিস ইজ প্রেসার গেটেড, নট স্পেসিফিক্যালি রিসেপ্টর লাইগ্যান্ড ইন্টারাকশন। এটা দেখেন অলওয়েজ ওপেন, সে সবসময় খোলা। যেমন হচ্ছে আমাদের সেলে পটাশিয়াম চ্যানেল আছে, পটাশিয়াম লিকি চ্যানেল, সেগুলো দিয়ে পটাশিয়াম যাওয়া আসা করতে পারে। এবং আপনারা নিশ্চয়ই পড়ে থাকবেন একটা জিনিস, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, তাই না? ফিজিওলজিতে পড়ে থাকবেন। হ্যাঁ, খুব বেশি ডিটেইলে পড়ি না আমরা স্টেপ 1-এ, তারপরও আমাদের সেলের প্রতিটা কার্ডিয়াক সিভিএস এ গেলে কিছুটা পড়বো। প্রতিটা সেলে দেখবেন একটা ইন্টারনাল একটা ভোল্টেজ থাকে, হ্যাঁ, বা পোটেনশিয়াল থাকে, একটা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল থাকে। সেই জিনিসটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, মানে ওই সেলটা যখন রেস্ট নিচ্ছে তখন যে পোটেনশিয়ালটা কাজ করে। এবং সেই জায়গাতে মূলত এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল মূলত মেনটেন করে এই ধরনের লিকি চ্যানেলগুলো, মোর স্পেসিফিক্যালি পটাশিয়াম লিকি চ্যানেল এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল গুলো মেনটেন করে। ভোল্টেজ গেটেড, যখন কিনা ভোল্টেজের তারতম্য হচ্ছে, ভোল্টেজের তারতম্য হচ্ছে বাইরে এবং ভেতরে, মানে চার্জের তারতম্য হচ্ছে, তখন এই রিসেপ্টর চ্যানেলগুলো ওপেন হয়ে যাচ্ছে বা ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো দ্যাট ইজ কন্ট্রোল বাই ভোল্টেজ। তাহলে এইখানে আউট অফ দিস ফোর, দ্য ফার্স্ট ওয়ান, দ্য লাইগ্যান্ড গেটেড রিসেপ্টর, এটাই আসলে এক ধরনের রিসেপ্টর বলতে পারেন আপনি, ঠিক আছে? অলরাইট, একটু হোল্ড করেন, আমি একটু একটা জিনিস চেক করি। ওকে, গুড। এখন দেখি নেক্সট থিং কি আছে। লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল, ওই যে বলেছিলাম প্রথমটা, লাইগ্যান্ড গেটেড রিসেপ্টর বা লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল। কি হচ্ছে এখানে দেখেন, খুব সিম্পল, এটা একটা আয়ন চ্যানেল, দিস ইজ ক্লোজড, হ্যাঁ, এবং যে আয়নগুলো ভেতরে ঢোকার জন্য ট্রাই করছিল তারা ঢুকতে পারছে না, কারণ এই জায়গাটা ক্লোজড। যখন এখানে লাইগ্যান্ডটা আসলো বা রিসেপ্টর অ্যান্ড লাইগ্যান্ড ইন্টারাকশন হলো, মানে এই চ্যানেলগুলো নিজেরাই আবার রিসেপ্টর। দেখেন এখানে এসে যখন এই লাইগ্যান্ডগুলো লাগলো, তখন এই চ্যানেলগুলো এভাবে ক্লোজ ছিল, তো এভাবে ক্লোজ ছিল, তো এইভাবে করে ওপেন হয়ে যাচ্ছে, তাই না? ক্লোজ ছিল, যখন এই জায়গাটায় পার্টিকুলারলি এই জায়গাটায় রিসেপ্টরটা আসলো, তারা লাইগ্যান্ডগুলো আসলো, তখন তারা এইভাবে করে ভাঁজ হয়ে যাচ্ছে এবং মাঝখানে স্পেসটা খালি হয়ে যাচ্ছে, এবং এদিক দিয়ে তখন চ্যানেল ওপেন হয়ে যাচ্ছে। তো দে আর রিসেপ্টর, তাই না? ওই যে বলেছিলাম রিসেপ্টর ডেফিনিশন অনুযায়ী তারা কিন্তু রিসেপ্টর। যখন তারা লাইগ্যান্ডের সাথে ইন্টারাকশন করলো, তখন একটা না একটা কিছু চেঞ্জ আসলো তাদের মধ্যে। সো দ্যাট ইজ হোয়াই দে আর কল্ড রিসেপ্টর, ঠিক আছে? নেক্সট থিং হচ্ছে এক্সাম্পলস অফ দিস লাইগ্যান্ড গেটেড রিসেপ্টর। কি কি এক্সাম্পল আছে লাইগ্যান্ড গেটেড রিসেপ্টর? নিকোটিনিক কলিনার্জিক রিসেপ্টরস হচ্ছে লাইগ্যান্ড গেটেড রিসেপ্টর। ইউজুয়ালি নিকোটিনিক কলিনার্জিক রিসেপ্টর থাকে হচ্ছে আমাদের গ্যাংলিয়া গুলোতে, প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, এগুলোতে আসলে নিকোটিনিক রিসেপ্টর থাকে। এছাড়া নিকোটিনিক কলিনার্জিক রিসেপ্টর থাকে, এবং সেই জায়গাতে নিকোটিনিক কলিনার্জিক রিসেপ্টর গুলো লাইগ্যান্ড গেটেড রিসেপ্টর। তারপর হচ্ছে 5-HT3, 5-HT3 হচ্ছে সেরোটোনিন, তাই না? 5-হাইড্রোক্সিট্রিপটামিন, সেরোটোনিন রিসেপ্টর, তারাও এরকম লাইগ্যান্ড গেটেড রিসেপ্টর। গ্লুটামিনার্জিক রিসেপ্টর, মানে যারা গ্লুটামিন বাড়ায়, তারাও হচ্ছে এই লাইগ্যান্ড গেটেড রিসেপ্টর, ঠিক আছে? মানে তারা যখন লাইগ্যান্ড যখন আসে বাইন্ড করে রিসেপ্টরের সাথে, তখন তাদের কি হয়, রিসেপ্টর চ্যানেলটা ওপেন হয়ে যায়। আচ্ছা, এখানে একটা স্পেশাল রিসেপ্টর, নন এন মিথাইল ডিএসপার্টেট অর এনএমডিএ রিসেপ্টর, সে কিভাবে কাজ করছে দেখাচ্ছে। এখানে দেখেন এনএমডিএ রিসেপ্টর মূলত গ্লুটামেট রিসেপ্টর, ঠিক আছে? তো
নার্ভ এন্ডিং থেকে, এটা একটা নার্ভ এন্ডিং থেকে গ্লুটামেট রিলিজ হচ্ছে, সে গিয়ে বাইন্ড করছে আরেকটা নার্ভ এন্ডিং এ যেখানে কিনা এনএমডিএ রিসেপ্টর আছে, এবং যখন সে বাইন্ড করছে বা নার্ভ এন্ডিং বা কোনো নার্ভ টিস্যুতে সে বাইন্ড করছে, যখন সে বাইন্ড করছে এই দেখেন সে দুটো আসলে সে লাইগেন্ড গেটেড রিসেপ্টর, কারণ এখানে একটা চ্যানেল আছে সোডিয়াম চ্যানেল, এই লাইগেন্ডটা এসে যখন এখানে বাইন্ড করছে সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে, তাই না? আবার একই সাথে সে দেখেন এখানে এই এনএমডিএ রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, এবং বাইন্ড করার ফলে যেটা হচ্ছে এখানে একটা ম্যাগনেসিয়াম বসে আছে, যখনই এই গ্লুটামেট এসে বসলো তখন হচ্ছে এই ম্যাগনেসিয়ামটা সরে যাবে, ম্যাগনেসিয়ামটা সরে যাবে, এবং সরে গেলে হবে কি এখানে একটা আয়ন চ্যানেল ওপেন হয়ে যাবে, দ্যাট ইজ ফর ক্যালসিয়াম, ক্যালসিয়াম ভেতরে ঢুকে যাবে, এবং ক্যালসিয়াম যেখানে সেখানেই সব ধরনের ফাংশন, ক্যালসিয়ামই দেখবেন সব এনজাইমকে অ্যাক্টিভ করছে, সে আবার মাসেলকে অ্যাক্টিভ করছে, সে ইন্ট্রাসেলুলার বিভিন্ন সিগন্যালিং মলিকিউলকে অ্যাক্টিভ করছে, সো ক্যালসিয়াম যখন ইনফ্লাক্স হবে তখন এই জায়গাটা অ্যাক্টিভ হবে। ওই যে পড়ি না গেবা এন্ড গ্লাইসিন তারা হচ্ছে ইনহিবিটরি, গ্লুটামেট হচ্ছে এক্সাইটেটরি, এখানে গ্লুটামেট আসলে যে এক্সাইটেটরি সেটা একটু ধারণা পাওয়া যাচ্ছে কারণ সে ক্যালসিয়ামকে ইনপুট করছে। আচ্ছা এখানে দেখেন ওই যে বলেছিলাম গাবা এ রিসেপ্টর এন্ড গ্লাইসিন রিসেপ্টর যারা ইনহিবিটরি রিসেপ্টর তারা কিভাবে কাজ করছে। গেবা রিসেপ্টরটা দেখেন এটাও এক ধরনের লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল, কারণ এই রিসেপ্টরটার আবার 5টা সাব ইউনিট আছে, অ্যালফা বেটা, বেটা 2 কপি, অ্যালফা 2 কপি, গেমা 2 কপি, গেমা 1 কপি, ঠিক আছে, 5টা সাব ইউনিট, এবং এই রিসেপ্টরটা ইটস এ ক্লোরাইড চ্যানেল, মানে লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল বলতে পারেন এক কথায়। যখন এখানে এসে তার লাইগেন্ডটা বাইন্ড করবে, যেমন এখানে গেবা বাইন্ড করছে, তখন এই আয়ন চ্যানেলটা ওপেন হয়ে যাবে, সিম্পল। এখানে দেখেন দুটো মেডিকেশন দেওয়া হয়েছে, একটা হচ্ছে বেনজোডায়াজেপিন, ডায়াজেপাম যেটা, আর এটা হচ্ছে বারবিচুরেটস, তাই না? এরা করে কি, এরা এই রিসেপ্টরটার স্টিমুলেটরি ইফেক্ট করে, মানে সেই রিসেপ্টরটা যে কাজ করে, গেবা বাইন্ড করলে যে কাজ করে সেই কাজটাই সে করবে। কিভাবে করবে? যখন গেবা বাইন্ড করে তখন কি হয়, তখন বলেছি ক্লোরাইড চ্যানেলটা ওপেন হয়ে যায়, এবং ক্লোরাইডের কনসেন্ট্রেশন আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইডে বেশি দেন ইন্ট্রাসেলুলার ফ্লুইড। যখন এই চ্যানেলটা ওপেন হয়ে যায় তখন বাইরে থেকে ক্লোরাইড ভেতরে ঢুকে, একটা সেলের মধ্যে যদি ক্লোরাইড ঢুকে ওই সেলটা কি অ্যাক্টিভ হবে নাকি ইনঅ্যাক্টিভ হবে? একটা সেলের মধ্যে যদি ক্লোরাইড লোড হয় তখন ওই সেলটা, ধরেন এটা একটা এক্সাইটেটরি টিস্যু, নার্ভ, নার্ভ, সে কি অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে? ইনঅ্যাক্টিভ হবে। এটাকে কি বলে? ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, নাকি অন্য কিছু? এই যে ক্লোরাইড লোডিং হলো, ভিতরে একদম নেগেটিভ চার্জে ভরপুর হয়ে গেল, ভেরি গুড, হাইপার পোলারাইজেশন, হাইপার পোলারাইজেশন মানে এক্সট্রিমিজম, তাই না? ডিপোলারাইজেশন হলো এক এক পক্ষ নেওয়া, রিপোলারাইজেশন হলো অপোজিট পক্ষ নেওয়া, হাইপার পোলারাইজেশন হলো এমন একটা পক্ষ নেওয়া যেটা এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, এবং যখনই কোনো কিছু এক্সট্রিম লেভেলে চলে যায় সেই জিনিসটা আসলে কার্যকরী থাকে না। এই সেলটাও যখন হাইপারপোলারাইজ হবে, মানে খুব বেশি নেগেটিভ চার্জ হয়ে যাবে, সে আর কার্যকরী থাকবে না, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এই যে এখানে ইনঅ্যাক্টিভ হলো একটা সেল, নার্ভ সেল যখন ইনঅ্যাক্টিভ হচ্ছে, ইউজুয়ালি নার্ভ সেল তো আমাদের বডিকে কন্ট্রোল করছে, তাই না? তখন দেখা যাবে যে বিভিন্ন নার্ভ সেলে সে কাজ করবে কর্টেক্সে, এবং সেই সেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, কাজ করবে না, তখন দেখবেন ওই মানুষটা কি করবে, ঘুম ঘুম লাগবে, তাই না? তার নার্ভ সেল কাজ করছে না, স্টিমুলেশন নেই, তখন সে আস্তে আস্তে শুয়ে পড়বে, ঘুমিয়ে যাবে। এই জন্যই এগুলো হচ্ছে ঘুমের ওষুধ, তাই না? বেনজোডাইজেপিন, বারবিচুরেটস, এগুলো। এখন আইডিয়া হচ্ছে এই যে বারবিচুরেটস এবং বেনজোডাইজেপিন তারা কিভাবে এই গেবা রিসেপ্টরের উপর কাজ করছে। তারা যেটা স্পেসিফিক্যালি কাজ করে, বাই দ্য ওয়ে দিস ইজ গেবা এ রিসেপ্টর, গেবা বি রিসেপ্টর আপনাদের নিশ্চয় মনে আছে, সেটা হচ্ছে একটা ট্রান্সমেমব্রেন 7' রিসেপ্টর, দ্যাট ইজ ডিফারেন্ট। এটা হচ্ছে গেবা এ রিসেপ্টর, এটা হচ্ছে লাইগেন্ড গেটেড আয়ন চ্যানেল। বেনজোডায়াজেপিন যেটা করে, এই গেবা রিসেপ্টরের সাথে বাইন্ড করে এই চ্যানেলটার, ক্লোরাইড চ্যানেলটার ওপেনিং ফ্রিকোয়েন্সি বাড়ায়, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনুন। যখন বেনজোডায়াজেপিন বাইন্ড করে এই গেবা রিসেপ্টরের সাথে, সে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ওপেনিং দ্য ক্লোরাইড চ্যানেল, মানে ক্লোরাইড চ্যানেলটা যেন এরকম ফ্রিকোয়েন্টলি ওপেন হয়,
এই ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কত কোন রেটে ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, এই ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দেয়, ঠিক আছে? এবং ফ্রিকোয়েন্সি বাড়লে নিশ্চয়ই ক্লোরাইডের ইনফ্লাক্সও বাড়বে, আন্ডারস্ট্যান্ডেবল। আর বারবিচুরেটস যেটা করছে সে হচ্ছে ডিউরেশন অফ ক্লোরাইড চ্যানেল ওপেনিং টাইম, ক্লোরাইড চ্যানেল ওপেনিং টাইম বাড়িয়ে দিবে, মানে কত বেশি ক্লোরাইড চ্যানেলটা ওপেন হয়ে আছে সেটা সে বাড়িয়ে দিবে। এবং মোর প্রিসাইসলি আমরা জানি যে বারবিচুরেটস এর ইফেক্টটা একটু বেশি করা বেনজোডায়াজেপিন থেকে, কারণ দেখা যায় যে বারবিচুরেট করে কি লাইক গেবা, ঠিক আছে, মোর লাইক গেবা, মোর স্পেসিফিক্যালি লাইক গেবা সে কাজ করে, এবং সে যখন এখানে বাইন্ড করে সে ক্লোরাইড চ্যানেলটাকে খুলে বসে থাকে। তো ক্লোরাইড চ্যানেল যখন খুলে বসে থাকবে তখন শুধু ইনফ্লাক্স হবে, শুধু ক্লোরাইড ঢুকবে এবং সেলটা হাইপারপোলারাইজেশন হবে খুব দ্রুত। কিন্তু বেনজোডায়াজেপিন হচ্ছে এটা না, বেনজোডায়াজেপিন হচ্ছে জাস্ট কত খুলছে কত দ্রুত বন্ধ করছে, এই যে ফ্রিকোয়েন্সি অফ ওপেনিংটা বাড়িয়ে দিচ্ছে, সে কিন্তু খুলে ধরে বসে নেই। তো এই জন্য বেনজোডায়াজেপিনের যেই সিডেটিভ ইফেক্টটা ইটস লেস দ্যান বারবিচুরেটস, ঠিক আছে? এই জিনিসটা আমরা পড়বো, ডোন্ট ওয়ারি, আমরা যখন আবার নার্ভাস সিস্টেমের ফার্মাকোলজিতে যাব তখন এই জিনিসটা আবার ডিসকাস করব। আচ্ছা, সো একটা ব্রেক নিই, 5 মিনিটের একটা ব্রেক, অথবা এখন 9টা 8 বাজে এখানে, 8 মিনিট পাস্ট 9 PM। তো আমরা আবার 9:15 শুরু করব, ঠিক আছে? 6 মিনিট পরে আবার শুরু করব। লেটস টেক এ ব্রেক ফর 6 মিনিটস। আচ্ছা, তো রিসেপ্টর টাইরোসিন কাইনেজ যেটা কিনা হচ্ছে, যেটা বলছিলাম যে তাদের নিজস্ব ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি আছে, যেমন হচ্ছে ইনসুলিন রিসেপ্টর, তারা হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ। এখানে দেখেন রিসেপ্টর টাইরোসিন কাইনেজ যে বলেছিলাম, মানে সে যখন অ্যাক্টিভ হয়, যখন সে মানে এখানে দেখেন প্রথমে দেখেন রিসেপ্টর গুলো দুটো পার্ট তার আলাদাভাবে আছে, মনোমার হিসেবে আলাদা হয়ে আছে। যখন লাইগ্যান্ড আসলো তখন দেখেন রিসেপ্টর গুলো ডাইমারাইজেশন হয়ে গেল, মানে একত্রে লেগে গেল। তারপরে সে হচ্ছে ওই যে কাইনেজ অ্যাক্টিভিটি, মানে এনার্জি খরচ করে, এটিপি খরচ করে, এখানেই তাদের এই রিসেপ্টরের ইন্টারনাল পার্টে কিছু টাইরোসিন রেসিডিউ আছে, সেখানে সে ফসফেট গ্রুপ অ্যাড করলো, মানে টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি করলো, ঠিক আছে? এবং অ্যাক্টিভেশন হওয়ার পরে সে কিছু ইনঅ্যাক্টিভ রিলে প্রোটিন, মানে ভেতরে কিছু প্রোটিন আছে, তাদের মাধ্যমে সেই প্রোটিনগুলোকে অ্যাক্টিভ করে ইন্ট্রাসেলুলার ফাংশনটা করলো, whatever the function is. সো এভাবেই রিসেপ্টর টাইরোসিন কাইনেজের মাধ্যমে যেসব রিসেপ্টরের ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি আছে তারা এইভাবে কাজ করে থাকে। এখানে দেখেন ওই সেম ছবিটাই আবার একটু দেখানো হলো, যে বলেছিলাম যে রিলে প্রোটিন আছে ভেতরে, এখানে রিলে প্রোটিন গুলো দেখেন SH2 প্রোটিন, তাই না? SH2 প্রোটিন, তারা হচ্ছে পরবর্তীতে ডাউনস্ট্রিম সিগন্যালিং মলিকিউল হিসেবে কাজ করছে, মানে পরবর্তীতে তারা ডাউনস্ট্রিম ফাংশনটা করছে। এটাই হচ্ছে টাইরোসিন কাইনেজ, রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, যাদের কিনা ইন্ট্রিনসিক টাইরোসিন আছে এবং সেই জায়গাতে তারা নিজেরাই নিজেদের গায়ে ফসফেট অ্যাড করছে। অলরাইট, এরপরে নেক্সট থিং হচ্ছে, আচ্ছা এখানে আবার ওই রিসেপ্টর টাইরোসিন কাইনেজ এবং নন রিসেপ্টর টাইরোসিন কাইনেজ দুটোই দেখানো হয়েছে। যে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ যখন কাজ করছে, এই যে দেখেন রিলে প্রোটিন আছে GRB2 SOS, SOS কে কি জানি বলে, সান অফ সেভেন SOS প্রোটিন, র্যাস প্রোটিন, তারা আবার এই র্যাফ প্রোটিনকে অ্যাক্টিভ করছে, পরবর্তীতে ম্যাপ কাইনেজকে অ্যাক্টিভ করছে, ম্যাপ কাইনেজ অ্যাক্টিভ হয়ে সে সেলের ভেতরে গিয়ে সে হচ্ছে একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে অ্যাক্টিভ করছে, যার মাধ্যমে এখানে এই ডিএনএটার উপরে অ্যাক্টিভ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কাজ করা, মানে সেখান থেকে এমআরএনএ ফর্ম হবে, এমআরএনএ থেকে পার্টিকুলারলি ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন ফর্ম হবে, ঠিক আছে? সো এইভাবে এই প্রোটিনটাই পরবর্তীতে তার যে অ্যাক্টিভিটি করার সেটা করবে। এখন এখানে দেখেন নন রিসেপ্টর টাইরোসিন কাইনেজ যেগুলো আছে, তারা দেখেন এখানে সাইটোকাইন রিসেপ্টর, ওয়ান অফ দ্য রিসেপ্টরস সাইটোকাইন রিসেপ্টর। সাইটোকাইন যখন এসে বাইন্ড করছে এই রিসেপ্টরের সাথে, তখন এই রিসেপ্টরের নিজস্ব ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি নেই বিধায় সে হচ্ছে অন্য কোনো এনজাইমের সাহায্য নিচ্ছে, যেমন এখানে সে জেনাস কাইনেজ, জ্যাক, ঠিক আছে, জ্যাক প্রোটিনের সাহায্য নিচ্ছে, এনজাইমের সাহায্য নিচ্ছে। তারপরে তারা এই সিগন্যালিং মলিকিউল স্ট্যাট প্রোটিনকে
অ্যাক্টিভ করছে, স্ট্যাট প্রোটিনকে অ্যাক্টিভ করছে। স্ট্যাট প্রোটিন হচ্ছে সিগন্যাল ট্রান্সডাকশন অ্যান্ড অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন, ঠিক আছে? এটা যখন অ্যাক্টিভ হচ্ছে তখন সেটা গিয়ে পরবর্তীতে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করছে ডিএনএ এর উপর, যে কারণে পরবর্তীতে ডিএনএ এর উপর কাজ করে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কাজ করার ফলে এমআরএনএ ফর্ম হচ্ছে, এমআরএনএ থেকে পরবর্তীতে প্রোটিন ফর্ম হচ্ছে, যারা কিনা তার নিজস্ব যে অ্যাক্টিভিটি করার কথা সেই জিনিসটা করছে, ঠিক আছে? তো এইভাবেই কাজ করছে নন রিসেপ্টর টাইরোসিন কাইনেজ। খুব কঠিন নাকি? ওই যে বলেছিলাম জাস্ট এক্সপ্লোরেশন, আপনাদের এই জিনিসগুলো হয়তো খুব স্পেসিফিক্যালি স্টেপ ওয়ানে লাগবে না, বাট একটু জানা থাকলে ইউ নো দ্য বেসিক অ্যান্ড ইউ নো দ্য বেস, ঠিক আছে? সো মানে কি বলবো, মনে শান্তি পাবেন। আচ্ছা, এখানে দেখেন atrial natriuretic peptide receptor, হ্যাঁ, and brain natriuretic peptide receptor, তারা যখন এই রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, এএনপি এন্ড বিএনপি যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, তখন তারা মূলত এই জিসি, জিসি মানে হচ্ছে সাইক সরি গুয়ানিনিল সাইক্লেজ, অ্যাডেনিলিল সাইক্লেজ পড়েছিলেন না? এখানে হচ্ছে অ্যাডেনিনের জায়গায় যদি গুয়ানিন থাকে, গুয়ানিনিল নিলিল সাইক্লেজ, ঠিক আছে? গুয়ানিলিল সাইক্লেজ এই এনজাইমটাকে অ্যাক্টিভ করছে, এবং এই এনজাইমটা করছে কি জিটিপি থেকে কনভার্ট করে সিজিএমপি বানাচ্ছে, ঠিক আছে? এবং এই সিজিএমপি গুলো পরবর্তীতে প্রোটিন কাইনেজ জি কে অ্যাক্টিভ করছে, ডিরেক্ট অ্যাকশন আছে তাদের, ডিরেক্ট অ্যাকশন, এবং তারা পরবর্তীতে আবার সিএমপি যেন অনেকক্ষণ থাকে সেলের মধ্যে সেই ব্যবস্থাও করছে, কারণ তারা ফসফোডাইএস্টারেজকে ইনহিবিট করছে। সো বেসিক্যালি কোন জিনিসটা জানতে হবে আপনার, এএনপি এন্ড বিএনপি এরা হচ্ছে গুয়ানিলিল সাইক্লেজের মাধ্যমে কাজ করছে, গুয়ানিলিল সাইক্লেজকে অ্যাক্টিভ করছে, এবং সেটা পরবর্তীতে সিজিএমপি কে অ্যাক্টিভ করছে, এবং সিজিএমপি গুলো পরবর্তীতে ডাইরেক্ট অ্যাকশন এন্ড প্রোটিন কাইনেজ জি কে অ্যাক্টিভ করছে। আচ্ছা, ওকে, এখন নেক্সট থিং হচ্ছে এখানে দেখেন আরেকটা জিনিস আছে, নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড সে কিন্তু আবার এই জিসি মানে হচ্ছে গুয়ানিলিল সাইক্লেজকে অ্যাক্টিভ করছে। সো সে আবার কিভাবে আসছে এটা আমরা পরবর্তীতে পড়বো। এখানে একটু দেখানো আছে যে আর্জিনিন থেকে এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেজ, যদিও খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট আসলে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইএনওএস, এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেজ। এটার মাধ্যমে সে আর্জিনিনকে কনভার্ট করছে নাইট্রিক অক্সাইডে, পরবর্তীতে সে নাইট্রিক অক্সাইড এই জিসি মানে হচ্ছে গুয়ানিলিল সাইক্লেজকে অ্যাক্টিভ করছে। সো নাইট্রিক অক্সাইড নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে পড়াশোনা করব। তার আগে এখানে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, মানে কিছু রিসেপ্টর আছে, ওই যে বলেছিলাম শুরুতে যে ব্রডলি রিসেপ্টরকে ভাগ করা হয় দুই ভাগে, একটা হচ্ছে মেমব্রেনাস রিসেপ্টর, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। এখানে হচ্ছে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর গুলো একটু দেখানো হয়েছে, যারা কিনা সেলের ভেতরে থাকে। যখন তাদের লাইগ্যান্ড আসবে তখন লাইগ্যান্ডকে সরাসরি সেলের ভেতরে চলে যেতে হবে, এবং ইদার কোনো প্রোটিনের মাধ্যমে, যেমন থাইরয়েড হরমোন কোনো প্রোটিনের মাধ্যমে যায়, অথবা এই এই লাইগ্যান্ড গুলো হচ্ছে স্টেরয়েড হরমোন, যারা কিনা লিপিড সলিবল, তারা এই লিপিড ভেদ করে চলে যায় এবং তাদের ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এবং পরবর্তীতে দেখেন এই রিসেপ্টর এবং এই লাইগ্যান্ড দুইজনই যৌথভাবে তারা নিউক্লিয়াসে যায় এবং গিয়ে ডিএনএর উপরে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করে, এবং পরবর্তীতে সেই অনুযায়ী মানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যখন ডিএনএর সাথে বাইন্ড করে সেই অনুযায়ী সে প্রোটিন ফর্ম করে, ঠিক আছে? ওকে, এখন নেক্সট থিং হচ্ছে এই ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের আরেকটা পিকচার, যেখানে কর্টিসলকে দেখানো হয়েছে। কর্টিসল আসলো, কর্টিসল ভেতরে গেল, কর্টিসল হচ্ছে তার রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, এবং কর্টিসলের রিসেপ্টরটা দেখেন, এটা হচ্ছে কর্টিসলের রিসেপ্টরটা, এবং এই যে এখানে যেই পার্টিকেলটা লাগানো আছে ইয়েলো, এটাকে বলছে হচ্ছে চ্যাপরন প্রোটিন, বা চ্যাপরন প্রোটিন জিনিসটা হচ্ছে কি, অনেক সময় বলা হয় হিট শক প্রোটিন। হিট শক প্রোটিন মানে এই কর্টিসলটা যেন হিটে নষ্ট না হয়ে যায়, সে কর্টিসল রিসেপ্টরটা যেন হিটে নষ্ট না হয়ে যায়, সেজন্য এই প্রোটিনটা তাকে সেভ করে রাখে। এখন যখন রিসেপ্টর এসে বাইন্ড করলো তখন আবার এই চ্যাপরন প্রোটিনটা আলাদা হয়ে যায়, কারণ এখন এই রিসেপ্টর এবং লাইগ্যান্ড এরা করবে কি, এই ছোট ছিদ্র যেটা নিউক্লিয়ার পোর বলছে, নিউক্লিয়াসের উপরে, এটার মধ্যে দিয়ে সে চলে যাবে ডিএনএ এর কাছে এবং গিয়ে সে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এবং পরবর্তীতে ডিএনএ এর উপর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কাজ করা মানে হচ্ছে ট্রান্সক্রিপশন হওয়া মানে আরএনএ ফর্ম হওয়া, এক্স্যাক্টলি এমআরএনএ, এবং পরবর্তীতে সেই এমআরএনএ থেকে
ট্রান্সলেশনের মাধ্যমে আপনি স্পেসিফিক প্রোটিনটা পাবেন। সো দ্যাটস হাউ দ্য কর্টিসল ওয়ার্কস। নেক্সট থিং, ওই যে বলছিলাম নাইট্রিক অক্সাইড রিসেপ্টর, নাইট্রিক অক্সাইড কিভাবে পাচ্ছেন এবং নাইট্রিক অক্সাইড কিভাবে কাজ করছে সেই জিনিসটা এখানে দেখেন। নাইট্রিক অক্সাইড আসলে আসছে কিভাবে? নাইট্রিক অক্সাইড আসছে একটা কনভার্সন অফ আর্জিনিন টু নাইট্রিক অক্সাইড। তো এখানে দেখেন এটা কি এন্ডোথেলিয়াল সেল, মানে এই জায়গায় ব্লাড ভেসেল। হ্যাঁ, ব্লাড ভেসেলের শুরুতেই মানে যেই জায়গা দিয়ে ব্লাড সার্কুলেট করে যেই সারফেসের উপর, সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম। পরবর্তীতে ভেতরের দিকে আপনি যদি ব্লাড ভেসেলের ভেতর থেকে বাইরের দিকে যেতে চান, তখন এখানে দেখবেন এন্ডোথেলিয়ামের পরে হচ্ছে স্মুথ মাসল আছে। ঠিক আছে, এখন এখানে দেখেন ব্লাড ফ্লোর সাথে নাইট্রিক অক্সাইড ডিপেন্ডেন্ট ভেসোডাইলেটর, মানে এমন একটা ভেসোডাইলেটর আসলে ধরেন আপনি চিন্তা করেন কোন একটা ভেসোডাইলেটর M3, আই থিঙ্ক M3 তে মনে হয় নাইট্রিক অক্সাইড আসে। একটু যদি প্রিভিয়াস চার্টটাতে যাই তাহলে বোঝা যাবে। এই যে M3, তাই না? M3 রিসেপ্টর, যেটা হচ্ছে GQ কাপল রিসেপ্টর, যেটা IP3DH এর মাধ্যমে নাইট্রিক অক্সাইড রিলিজ করে। হ্যাঁ, তো সে কিভাবে নাইট্রিক অক্সাইড রিলিজ করছে এবং পরবর্তী নাইট্রিক অক্সাইডটা কিভাবে কাজ করছে, হ্যাঁ, এই জিনিসটা দেখেন। M3 রিসেপ্টর মানে হচ্ছে মাস্কারেনিক রিসেপ্টর, মাস্কারেনিক রিসেপ্টরের গায়ে অ্যাসিটাইল কলিন বাইন্ড করে। তো এখানে দেখেন এই রিসেপ্টরটা কোথায় আছে, সে হচ্ছে এন্ডোথেলিয়ামে। রিসেপ্টরটা আছে এন্ডোথেলিয়ামে। যখন এই রিসেপ্টরটার গায়ে সেই স্পেসিফিক ভেসোডাইলেটর বা এই স্পেসিফিক রিসেপ্টরটা যখন অ্যাক্টিভ হলো, ধরে নিচ্ছি আমরা এটা সেই M3 রিসেপ্টর, সে যখন অ্যাক্টিভ হলো তখন সে ইন্টারনাল সিগন্যালিং এর মাধ্যমে ক্যালসিয়াম ফর্মেশন করবে। এবং এই ক্যালসিয়াম, ওই যে বলেছিলাম যেখানে ক্যালসিয়াম সেখানেই অনেক কাজ অ্যাক্টিভিটি, এই ক্যালসিয়ামটা দেখেন এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেজ নামক এনজাইমটাকে স্টিমুলেট করবে। যখন সে স্টিমুলেট করলো তখন এল আর্জিনিনের উপর এই NOS কাজ করে সেটাকে নাইট্রিক অক্সাইড ফর্ম করলো। এল আর্জিনিন বলাতে একটা কথা মনে পড়ে গেল, আউটসাইড অফ দ্য স্টাডি একটা মুভি বের হয়েছে, আপনারা হয়তো দেখেছেন, এল ক্যামিনো। আপনারা যদি কেউ ব্রেকিং ব্যাড দেখে থাকেন তাহলে এটার একটা মুভি হচ্ছে এল ক্যামিনো। তো সেদিন এক ভাই বলছিল যে যখন এল ক্যামিনো বের হয়েছে তখন উনি ওনার ওয়াইফকে বলছে আমরা আজকে একটা আরবি মুভি দেখবো, নাম হচ্ছে আল ক্যামিনো, বুঝছেন? তখন ওই ভাবি আবার একটু মন খারাপ করে ফেলছে যে আরবি মুভি কেন দেখবো। তো আসলে তো এটা আল ক্যামিনো না, এটা হচ্ছে এল ক্যামিনো, এটা হচ্ছে একটা স্প্যানিশ ওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন এল আর্জিনিনের উপরে এই নাইট্রিক অক্সাইড সিনথেজ কাজ করছে এবং সে এল আর্জিনিনকে কনভার্ট করছে নাইট্রিক অক্সাইডে, এবং এই নাইট্রিক অক্সাইডটা ডিফিউশন হয়ে সে চলে যাচ্ছে তার পাশে যে স্মুথ মাসেল আছে সেই জায়গায়, মানে এন্ডোথেলিয়াল থেকে সে ডিফিউজ আউট হয়ে চলে যাচ্ছে স্মুথ মাসেলে। স্মুথ মাসেলে সে করছে কি, সে বাইন্ড স্টিমুলেট করছে ওই যে আগের পিকচারে যদি একটু মনে করে থাকেন গুয়ানিলিল সাইক্লেজকে, এবং গুয়ানিলিল সাইক্লেজকে যখন সেই স্টিমুলেট করছে, গুয়ানিলিল সাইক্লেজটা জিটিপি কে কনভার্ট করছে সিজিএমপি তে, এবং সিজিএমপি তে পরবর্তীতে স্মুথ মাসেলের রিল্যাক্সেশন করছে। স্মুথ মাসেল রিল্যাক্সেশন কিভাবে স্পেসিফিক্যালি হয় সেটা বলছি না, ইউজুয়ালি যেটা হয় যে মায়োসিন এন্ড অ্যাক্টিন ইন্টারঅ্যাকশন হয়, সেখানে যদি ফসফোরাইলেশন হয় ওই মায়োসিন অ্যাক্টিন ইন্টারঅ্যাকশনে তখন হচ্ছে কন্ট্রাকশন হয় স্মুথ মাসেলের, আর যদি ফসফেট গ্রুপটা সরে যায় তখন হচ্ছে রিল্যাক্সেশন হয়। তো এখানে বেসিক্যালি এই সিজিএমপিটা যেটা করে, সিজিএমপিটা সে করে কি একটা ফার্দার একটা এনজাইমকে সে অ্যাক্টিভ করে, যে এনজাইমটার নাম হচ্ছে প্রোটিন কাইনেজ জি, এবং এই প্রোটিন কাইনেজ জিটা গিয়ে একটা এনজাইমকে অ্যাক্টিভ করে, যে এনজাইমটার কাজ হচ্ছে ফসফেট গ্রুপ সরানো, ফসফেটেজ এনজাইম। ঠিক আছে, সো সে করে কি, এই এনজাইমটা করে কি, যে এটার মোর স্পেসিফিক নাম হচ্ছে মায়োসিন লাইট চেইন ফসফেটেজ, মোর প্রবাবলি মায়োসিন লাইট চেইন ফসফেটেজ, এগুলো আমরা মাস্কুলোস্কেলেটাল সিস্টেম এগুলো আবার একটু রিভিউ করব। তো তখন যে করে, মানে এই সিজিএমপিটা যখন পিকেজি বা প্রোটিন কাইনেজ জি কে অ্যাক্টিভ করে তখন সে একটা এনজাইমকে অ্যাক্টিভ করে, সেই এনজাইমটা হচ্ছে একটা ফসফেট রিমুভিং এনজাইম, এবং সে হচ্ছে ওই মায়োসিন এবং অ্যাক্টিন ইন্টারঅ্যাকশনের, যে স্মুথ মাসেলে যে মায়োসিন এন্ড অ্যাক্টিন ইন্টারঅ্যাকশন হচ্ছিল সেটাকে আর ইন্টারঅ্যাক্ট করতে দেয় না। তো যখন তারা ইন্টারঅ্যাক্ট করবে না তখন হচ্ছে কি হবে, রিল্যাক্সেশন হবে। সো এগুলো হচ্ছে আরো ভেতরে পড়া, বাট দ্যাট ইজ দ্য আইডিয়া যে নাইট্রিক অক্সাইড কিভাবে জিসির সাথে বাইন্ড করে পরবর্তীতে ভেসোডাইলেশন করছে, স্মুথ মাসেলটা রিল্যাক্স করছে, ভেসোডাইলেশন হচ্ছে।
অলরাইট, সো এখানে আবার ওই জিনিসটাই দেখানো হয়েছে। অ্যাসিটাইল কলিন সে বাইন্ড করছে এন্ডোথেলিয়াল রিসেপ্টরের সাথে এবং IP3DAG মানে M3 রিসেপ্টরের কথাই বলছে। আলটিমেটলি ক্যালসিয়াম, ক্যালমোডোলিন অনেক কিছু আসছে। নাইট্রিক অক্সাইড সিনথেজ অ্যাক্টিভ হচ্ছে। আর্জিনিন থেকে সাইট্রিওলিন আর নাইট্রিক অক্সাইড পাচ্ছেন, যেটা ডিফিউজ হয়ে চলে আসছে স্মুথ মাসল সেলে। সেখানে সে গিওয়ানিলিল সাইক্লেজকে অ্যাক্টিভ করছে যেন জিটিপি থেকে কনভার্ট হয়ে সিজিএমপি পাই। পরবর্তীতে প্রোটিন কাইনেজ জি অ্যাক্টিভ হচ্ছে, যেটা আলটিমেটলি ওই যে বলেছিলাম এমন একটা এনজাইমকে অ্যাক্টিভ করছে যে ফসফেট সরায়, এবং ফসফেট সরানো এনজাইমটা অ্যাক্টিভ হলে স্মুথ মাসেলটা রিল্যাক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, মাসেল রিল্যাক্সেশন, ডাইলেশন অফ ব্লাড ভেসেল, দ্যাটস হাউ ইট ইজ ওয়ার্কিং। এবং আই থিঙ্ক দ্যাটস দ্য এন্ড অফ receptors and intracellular signaling. থ্যাংক ইউ। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন। এরপরে আমরা যেটা ডিসকাস করব যে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের কিছু অংশ, অল্প কিছু অংশ 3-4 পেজ বাকি আছে, সেই অংশটা একটু হালকার উপর ঝাপসা ডিসকাস করব। তারপরে উইল বি ডান ফর টুডে। এবং আপনারা যারা জানেন যে টুমরো উইল বি স্টার্টিং দ্য বায়োস্ট্যাটিস্টিক্স ক্লাস। সো very important for your step 1, 2, 3, everything. Biostatistics very important, especially step 3 biostatistics নাকি খুবই খারাপ অবস্থা। মানে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে শুনেছি যে প্রচুর পরিমাণে ড্রাগ এড দেওয়া হয়, এবং ড্রাগ এড গুলো খুবই বাজে জিনিস। কারণ হচ্ছে ড্রাগ এডটা দেখলে হয় কি, মানে আপনি স্পেসিফিক কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে এটা বুঝতেই আপনার 1-2 মিনিট চলে যায়, তখন আপনার প্রচুর সময় নষ্ট হয়। আমার সিকের সময় যেটা হয়েছিল যে প্রচুর সময় নষ্ট হয়েছিল ড্রাগ এডের জন্য। 6টা প্রশ্ন ছিল ইন টোটাল ড্রাগ এড থেকে। তো ড্রাগ এড গুলো আসলে মানে এমনও না যে আপনি পরে প্রিপারেশন নিয়ে আপনি যেতে পারবেন। প্রিপারেশন নেওয়ার মতো কিছু নেই, কারণ these are just literatures of the drug. হ্যাঁ, তো there are thousands of drug, anything they can put in. সো এই জন্য এটার জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না। তবে যেটা আপনাকে করতে হবে, লাইক প্র্যাকটিস করতে হবে যে কয়টা আপনার ওয়ার্ল্ডে আছে, এবং পরবর্তীতে যেটা বা অন্য কোনো কোয়েশ্চেন ব্যাংকে যদি পান, যদি ড্রাগ প্র্যাকটিস করেন, তখন যেটা হবে যে একটা স্কিল ডেভেলপ করবে, যে ড্রাগেটটা পড়ে দেখি কোন জায়গাতে আমার এই ইনফরমেশনটা, ড্রাগেটে কিন্তু ইনফরমেশনটা দেওয়া আছে, যে এই প্রশ্নটা করবে সেটা ওই ড্রাগেট রিলেটেড, বাট ওই চট করে খুঁজে বের করার যে ব্যাপারটা, যে স্কিলটা, এটা একটু ডেভেলপ হতে হবে। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড ডিপেন্ডেন্ট রিসেপ্টর কিভাবে স্টিমুলেটেড হয় এই জায়গাটা একটু রিপিট করবেন প্লিজ। ওকে, শিওর, নো প্রবলেম। এই ছবিতে দেখলেই হয় নাইট্রিক অক্সাইড ডিপেন্ডেন্ট রিসেপ্টর। নাইট্রিক অক্সাইড ডিপেন্ডেন্ট রিসেপ্টর না, আসলে নাইট্রিক অক্সাইড ডিপেন্ডেন্ট ভেজোডাইলেটর, মানে যেসব ভেজোডাইলেটরস নাইট্রিক অক্সাইড দিয়ে তাদের কাজটা করছে, নাইট্রিক অক্সাইডের থ্রুতে যে কাজটা করছে যেসব ভেজোডাইলেটর, তাদের কথা বলেছে। তো এখানে দেখেন কিভাবে কাজ করছে। অ্যাসিটাইল কলিন, হ্যাঁ, অ্যাসিটাইল কলিনটা কোথায় সে বাইন্ড করছে, হচ্ছে অ্যাসিটাইল কলিন রিসেপ্টর। মানে অ্যাসিটাইল কলিন ইউজুয়ালি কোথায় বাইন্ড করে? মাসকারেনিক রিসেপ্টরের উপর, তাই না? তো এটা একটা মাসকারেনিক রিসেপ্টর, M3 রিসেপ্টর। ঠিক আছে, তো এখানে যখন অ্যাসিটাইল কলিন বাইন্ড করছে এন্ডোথেলিয়াল সেলে, তখন M3 রিসেপ্টর আবার GQ কাপলড রিসেপ্টর, জিকিউ প্রোটিন কাপল। এখন জিকিউ কিভাবে কাজ করে আপনি জানেন অলরেডি, সে হচ্ছে ওই যে ফসফোলাইপেজ সি, তারপর হচ্ছে IP3, PIP2, ঠিক আছে, এগুলোর মাধ্যমে কাজ করে। এখন এখানে জাস্ট IP3 পার্টটা দেখানো হয়েছে। IP3টা করছে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ করছে, ক্যালসিয়াম অ্যাক্টিভ করছে ক্যালমোডিউলিনকে, ক্যালমোডিউলিন অ্যাক্টিভ করছে নাইট্রিক অক্সাইড সিনথেজকে, এবং পরবর্তীতে নাইট্রিক অক্সাইড সিনথেজ আর্জিনিনকে কনভার্ট করছে নাইট্রিক অক্সাইডে, এবং নাইট্রিক অক্সাইড পরবর্তীতে ডিফিউজ হয়ে, ঠিক আছে, সে তো এখনো ব্লাড ভেসেলের ভেতরের দিকে আছে, সে হচ্ছে বাইরের দিকে আসবে, তাই না, স্মুথ মাসেলের দিকে আসবে। সে স্মুথ মাসেলের দিকে এসে সে বাইন্ড করবে গুয়ানিলিল সাইক্লেজের সাথে, এবং অ্যাক্টিভ করবে এটাকে। পরবর্তীতে এই অ্যাক্টিভেশনের কারণে জিটিপি থেকে কনভার্ট হয়ে আসবে সাইক্লিক জিএমপি, এবং সাইক্লিক জিএমপি অ্যাক্টিভ করবে প্রোটিন কাইনেজ জি কে, এবং প্রোটিন কাইনেজ জিটা ফার্দার আরেকটা এনজাইমকে অ্যাক্টিভ করবে, যেটা বলেছিলাম আমি, ফসফেট রিমুভিং এনজাইম। এবং পরবর্তীতে সে করবে কি, ওই অ্যাক্টিন মায়োসিন ইন্টারঅ্যাকশনে যে ফসফেট, আমি বলেছিলাম অ্যাক্টিন মায়োসিন ইন্টারঅ্যাকশনে যদি ফসফেট গিয়ে বাইন্ড করে তাহলে কন্ট্রাকশন হয়, যদি ফসফেট সরিয়ে দেন তাহলে রিল্যাক্সেশন হবে।
তো ওই ফসফেট রিমুভিং এনজাইমটা করবে কি, সেই অ্যাক্টিন মায়োসিন ইন্টারঅ্যাকশন থেকে ফসফেট সরিয়ে নেবে এবং পরবর্তীতে অ্যাক্টিন মায়োসিন ইন্টারঅ্যাকশনটা রিল্যাক্সড হয়ে যাবে, আলটিমেটলি স্মুথ মাসলটা রিল্যাক্সড হবে বা ভেসোডাইলেশন হবে। ঠিক আছে, এটাই কি রিপিট করতে বলেছেন? ওকে, থ্যাংক ইউ। সো এখানে যেটা বলেছেন NO ডিপেন্ডেন্ট ভেসোডাইলেটরস মানে হচ্ছে যেসব ভেসোডাইলেটর নাইট্রিক অক্সাইডের সহায়তায় কাজ করে। ঠিক আছে, কারণ আরো একটা ভেসোডাইলেটর আছে যারা কিনা বেটা 2 রিসেপ্টর মেডিয়েটেড ভেসোডাইলেটর। বেটা 2 কিন্তু এপিনেফ্রিন দিয়ে কাজ করে। সো দ্য ফাংশন ইজ ডিফারেন্ট। সে নাইট্রিক অক্সাইডের সাহায্য নেয় না। বেটা 2 রিসেপ্টর যেটা, সে নাইট্রিক অক্সাইডের সাহায্য নেয় না। সে জিআই কাপলড রিসেপ্টর যেহেতু, সে করে কি ওই সিএএমপি কে সে অ্যাক্টিভই হতে দেয় না এবং পরবর্তীতে যে কন্ট্রাকশন ফাংশন সেটা হয় না, এই কারণে রিল্যাক্সেশন হয়। বাট এখানে যে কাজ করছে অ্যাসিটাইল কোলিন M3 রিসেপ্টরের সহায়তায়, সে হচ্ছে নাইট্রিক অক্সাইডকে নিয়ে আসছে সিনে এবং পরবর্তীতে নাইট্রিক অক্সাইড রিল্যাক্সেশনের কাজটা করছে। অলরাইট, ওকে, তাহলে এটাই ছিল আমাদের রিসেপ্টরস এন্ড ইন্ট্রাসেলুলার সিগন্যালিং। এটা ভিডিওটা আমি আপলোড করে দেব। তাহলে আমরা একটু যে আমাদের রিমেইনিং পোর্শন আছে সেটা একটু ডিসকাস করে ফেলি দ্রুত, তারপর উইল বি ডান ফর টুডে। টেক রেস্ট, তারপরে ইনশাআল্লাহ আমরা শুরু করব বায়োস্ট্যাটিস্টিক্স ফ্রম টুমরো সেম টাইম, নিউ ইয়র্ক টাইম 8 PM, এবং একইভাবে ক্লাস শুরু হবে, মানে সেশন স্টার্ট হয়ে যাবে, webinar start হয়ে যাবে more precisely around 10 minutes before the কি বলে এটাকে সেশন, এবং পরবর্তীতে 8 PM থেকে শুরু হয়ে যাবে। আর এই রেকর্ডিংটা এখনই শেষ করে দিচ্ছি, এটা আমরা আপলোড করব রিসেপ্টরস এন্ড ইন্টারসেলুলার সিগন্যালিং হিসাবে, আর এন্ডোক্রাইন সিস্টেমে যে ডিসকাশনটা আছে সেটা আপলোড করব হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম লেসন 5 ভিডিও 2, তাই না, নাকি ভিডিও 3? কটা ভিডিও, দাঁড়ান একটু দেখি, ডায়াবেটিস ইনসুলিন ভিডিও 2ই হবে, তাই না? এন্ডোক্রাইন সিস্টেম লেসন ভিডিও 2 হিসেবে আপলোড করব। আচ্ছা, আমি দেখে নিব, অসুবিধা নেই। সো রেকর্ডিং এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দ্য রিসেপ্টরস এন্ড ইন্ট্রাসেলুলার সিগন্যালিং ক্লাস।